এনমি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ে মেনলি যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে একটা তড়িৎবাহী তার, অর্থাৎ একটা তার যেই তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই তারের আশেপাশে উৎপন্ন চুম্বক ক্ষেত্র নিয়ে। তো এই অধ্যায়টা আমার মতে তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচেয়ে মজাদার একটা অধ্যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো অনেকে কি করে যে এই অধ্যায়টা স্কিপ করার চেষ্টা করে। তো আমার সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে অধ্যায়টা যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে অ্যান্সার করা তোমার জন্য খুব ইজি হবে এবং জিনিসগুলো বুঝতেও বেশ ভালো লাগবে। তো তোমরা কোথায় থেকে ক্লাস করছো সেগুলো আমাদেরকে কমেন্টে জানাও, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে ক্লাসের ভেতরে তোমরা প্রশ্নগুলো কমেন্টে জানাতে পারো, আমরা অ্যান্সার করার চেষ্টা করব। আর তোমাদের বন্ধুদের ভেতরে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ক্লাসে জয়েন করার জন্য সাহায্য করো। তো এখন আমরা যদি তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া সম্পর্কে জানতে চাই তাহলে প্রথমে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে চুম্বক জিনিসটা কি বা এইটা কিভাবে কাজ করে। তো এই চুম্বক সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আসলে এখানে জানানোর বলতে কিছু কনভেনশন আমাকে জানাতে হবে, কারণ তোমরা হচ্ছে চুম্বক সম্পর্কে কিন্তু আগে থেকেই অবগত আছো, কারণ আমরা একেবারে যখন ছোট্ট ছিলাম তখন থেকে কিন্তু চুম্বক নিয়ে খেলতে অভ্যস্ত। যে কোনো একটা চুম্বক মনে করো তোমার কাছে আছে, এটা হচ্ছে একটা চুম্বক। এই চুম্বকটা তুমি আমাদের যাদের বাসা হচ্ছে গ্রামে তারা কি করি যে বালির পালা আছে, বালির স্তূপ যেগুলো থাকে ওইখানে গিয়ে যদি চুম্বকটাকে ওর ভেতরে যদি করা যায় তো সেক্ষেত্রে কিছু লোহার গুঁড়া ওইটার ওপরে উঠে আসে। তখন একটা কাগজের ওপরে যখন লোহার গুঁড়াগুলা করা হয় তখন আমরা কাগজের নিচে যখন চুম্বকটাকে নিই তখন ওই লোহার গুঁড়াগুলা চুম্বকের সাথে এক ধরনের একটা সুন্দর একটা জিনিস দেখা যায়, মানে কিছুটা ম্যাজিকের মতো। তো এইরকম যে আসলে ওই যে লোহার গুঁড়া যেগুলো আছে ওইগুলা এই যে চুম্বকটা নিচে থাকার কারণে চুম্বকের উপস্থিতিটা জানান দিচ্ছে। এটা কি কারণে? এটার কারণ হচ্ছে যে একটা চুম্বক যখন থাকে তখন চুম্বকের আশেপাশে এইরকম কিছু বলরেখা থাকে। তো এই বলরেখা বলতে আসলে কি? বলরেখা হচ্ছে যে বলের রেখা, অর্থাৎ এইখানে যে কোনো একটা চুম্বককে বা যে কোনো একটা মনে করো যে ছোট একটা তোমার হচ্ছে মনে করো যে ছোট একটা লোহার গুঁড়া আমি এই জায়গাতে নিয়ে আসলাম। তো এই লোহার গোড়াটা এই জায়গাতে যে চুম্বকটা আছে চুম্বকটা থাকার কারণে একটা বল বা একটা ফোর্স ফিল করবে। তো ওই ফোর্সের যে ডিরেকশনটা সেটা কোন দিকে হবে সেইটা নির্দেশ করছে হচ্ছে বলরেখার দ্বারা। বলরেখা হচ্ছে একটা অদৃশ্য স্রোতের মতো। যে মনে করো যে এইখানে এমন একটা স্রোত আছে যে স্রোতটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই স্রোতের সাথে রিলেটেড কোনো কিছুকে যদি আমি এই জায়গাতে রাখি তাহলে সে এই স্রোতের বলটা ফিল করতে পারবে। তো ওই বলরেখাগুলাও কিছুটা এইরকম ধরে। তো চুম্বক বলরেখা তোমাদের বইয়ে এইরকম দেখা যাচ্ছে যে বেশ কিছু চিত্র দেওয়া থাকে। তো চিত্রের ক্ষেত্রে তোমরা হয়তো চুম্বক বলরেখা সম্পর্কে তোমাদের সামান্য কিছু আইডিয়া আছে, সেই আইডিয়া থেকে বলো যে এইখানে মনে করো যে এইখানে একটা চিত্র দিলাম, এইটা হচ্ছে সাউথ, এইটা হচ্ছে নর্থ। তারপরে এটা বললাম হচ্ছে এইখান থেকে আমরা দেওয়া শুরু করি যে এখানে একটা অপশন দিলাম যে এইখানে মনে করো যে আছে এটা নর্থ, এটা সাউথ। এইভাবে একটা ফিগার আমি আঁকালাম, এই জায়গাতে এইভাবে আমি বলরেখাগুলোর ডিরেকশনটা দিলাম, ঠিক আছে। আর আরও একটা অপশন এই জায়গাতে দিচ্ছি যে এইরকম মনে করো যে এইখানে নর্থ, এইখানে সাউথ। তো এই যে এইখানে তোমরা যে তিনটা ফিগার দেখতে পাচ্ছ এই তিনটা ফিগারের ভেতরে কোন ফিগারটা সঠিক, এ, বি অথবা এটা মনে করো যে সি। তো এই তিনটা চিত্রের ভেতরে কোন চিত্রটা আসলে সঠিক বলরেখা নির্দেশ করছে। তো এইটা তোমরা কমেন্টে জানাও যে আসলে তোমরা এই জিনিসগুলা এই বলরেখাগুলো যেহেতু তোমরা আগে থেকেই দেখে আসছো, চুম্বক সম্পর্কে কিছু আইডিয়া আছে, তো সেই ক্ষেত্রে তোমরা এই জিনিসটা পারো কিনা।
তো দেখো যে এইখানে যে তিনটা চিত্র দেওয়া আছে, এই তিনটা চিত্রের ভেতরে দেখো এইখানে কি হচ্ছে যে এই বলরেখাগুলার যে ডিরেকশনটা দেওয়া আছে, ডিরেকশন দেখে আমি কি বুঝতে পারছি যে এই বলরেখাটা এই দিক থেকে আসছে, দেখো এইখান থেকে এসে এই দিকে প্রবেশ করছে। আবার দেখো প্রত্যেকটা বলরেখায় কি হচ্ছে যে সাউথ, অর্থাৎ তোমার দক্ষিণ মেরু থেকে বের হচ্ছে গিয়ে উত্তর মেরুতে প্রবেশ করছে। তো আসলে যেগুলো আছে চুম্বকের ক্ষেত্রে সেগুলা আসলে বের হয় হচ্ছে নর্থ পোল থেকে এবং প্রবেশ করে হচ্ছে সাউথ পোলে, অর্থাৎ এই যে চিত্রটা আছে এই চিত্রটা আসলে সঠিক না। আবার এই চিত্রের ক্ষেত্রেও দেখো যে এইখানে আমি কি দিয়েছি এস বলতে কি সাউথ পোল বা দক্ষিণ মেরু। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সাউথ পোল থেকে বলরেখাগুলো বের হচ্ছে, বের হয়ে নর্থ পোলে গিয়ে প্রবেশ করছে। তো এইখানেও কি এই চিত্রটাও আসলে ভুল। তাহলে এই যে বি নম্বর যে অপশন আছে সেইখানে দেখো যে নর্থ পোল যেটা আছে, নর্থ পোল থেকে কি হচ্ছে বলরেখাগুলো বের হচ্ছে, বের হয়ে সাউথ পোলে এসে প্রবেশ করছে। তো যে কোনো একটা চুম্বক, মনে করো যে আমি একটা কম্পাসকে এই জায়গাতে রাখলাম, তো কম্পাসকে এই জায়গাতে রাখলে আসলে কম্পাসটা এই যে বলরেখা আছে যে কোনো একটা জায়গা মনে করো এইখানে যদি রাখি, তো সেই ক্ষেত্রে কম্পাসটা এই চুম্বক বলরেখার সাথে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এই চুম্বক বলরেখা বরাবর আসার চেষ্টা করবে। তো এই হচ্ছে বলরেখার কাজ, যে সে বলের রেখা বা বলের দিক নির্দেশ করে। তো নর্মালি এইটা হচ্ছে আমাদের যে কোনো একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে এই ঘটনাগুলো দেখা যায়। তো এখন আসলে আমরা তো পড়ছি হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে এবং তার জন্য আমরা একটা চুম্বক একটা প্রভাব দেখতে পাবো। দেখো যে এইখানে মনে করো যে একটা তার আছে, তো আমরা কিন্তু আগে জানতাম না যে তড়িৎ প্রবাহিত হলে সেইখানে চুম্বক ক্ষেত্রেও থাকতে পারে। তো আজ থেকে প্রায় 200 বছরের আগে, অর্থাৎ প্রায় 1812 সালের দিকে ওয়েরেস্টেড নামে একজন বিজ্ঞানী তিনি দেখলেন যে এইরকম একটা বিদ্যুৎবাহী তারের কাছে যদি একটা কম্পাসকে নিয়ে যাওয়া হয়, কম্পাস নর্মালি কোন দিকে থাকে, উত্তর দক্ষিণ হয়ে থাকে। তো এই জায়গাতে গিয়ে এই কম্পাসটা একটা ডিফ্লেকশন দেয়, অর্থাৎ এখানে সে আর উত্তর দক্ষিণ হয়ে থাকে না, সে তার দিক পরিবর্তন করে। এই যে তার আছে, এই তারের ভিতর দিয়ে প্রবাহিত তড়িতের মানটা বৃদ্ধি করলে এর যে ডিফ্লেকশন আছে সেটাও পরিবর্তিত হতে থাকে। তো আমরা যেমন ছোটোবেলাতে ওই যে লোহার গুঁড়াগুলা নিয়ে চুম্বক নিয়ে খেলতাম একটা কাগজের ওপর রেখে, তো সেই রকম এই জায়গাতেও মনে করো যে একটা কাগজ যদি রাখা হয়, তাহলে সেই কাগজের ওপরে যদি লোহার গুঁড়াগুলা রাখা হয়, তাহলে কি হবে যে লোহার গুঁড়াগুলাকে আমি যদি ফ্রিলি মুভ করতে দিই, তাহলে লোহার এই যে তারটা দেখতে পাচ্ছ, সেই তারটা যে মনে করো 3 ডাইমেনশনালে যদি আমি দেখি যে এইখানে মনে করো যে তারটা আছে, তো এই তারের চারপাশে এই তারের চারপাশে চুম্বকের গোড়াগুলা একেবারে বৃত্তাকার হয়ে থাকার চেষ্টা করবে। অর্থাৎ এইখানে এই তারের জন্য যে চুম্বক ক্ষেত্রটা উৎপন্ন হচ্ছে বা চুম্বক বলরেখা যেগুলো আমি পাবো, সেই বলরেখা হবে হচ্ছে এইরকম গোল, এইরকম যেই দেখা যাচ্ছে বৃত্তাকারের, সেটা এই তারকে ঘিরে রাখবে। তো আসলে এই যে বোর্ড আছে, বোর্ডের উপরে তো আসলে এই চুম্বক বলরেখাগুলার দিক নির্দেশ করা বা এই যে এইভাবে 3 ডাইমেনশনাল একটা বৃত্তকে এই জায়গাতে আঁকানো, বৃত্তটা আছে কিন্তু একেবারে এই প্লেনে, অর্থাৎ এই যে হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ডের সাথে লম্বভাবে যদি আমি একটা প্লেন কল্পনা করি, সেই সমতলে আসলে এই চুম্বক বলরেখাগুলো থাকবে। তাহলে এইগুলাকে ভালোভাবে দেখানোর উপায় কি? ভালোভাবে দেখানোর উপায় হচ্ছে এইরকম, যে এখানে মনে করো যে একটা তার আছে, এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে বা তড়িৎ যাচ্ছে। তো এখন আমরা চুম্বক বলরেখা বা চুম্বক ক্ষেত্রের দিকটা কিভাবে নির্ণয় করব, যে এই তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন, অর্থাৎ আগে থেকে ছিল না, এখানে একটা চুম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, সেই উৎপন্ন চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে। তো সেইটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ডান হাত ইউজ করব। এইখানে আমরা কি করি, যে চুম্বকের যে তড়িৎ প্রবাহ যেটা দেখতে পাচ্ছ, তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে, ওপরের দিকে। তো আমরা আমাদের ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলটা রাখবো হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে। তো তড়িৎ প্রবাহের দিকে যদি আমি আঙুলটা রাখি, তাহলে আমার যে বাকি আঙুলগুলো আছে সেই আঙুলগুলো মনে করো যে এই যে মার্কারটা আছে, মার্কারের উপরের দিক বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো আমি যদি এইভাবে রাখি, তাহলে আঙুলগুলো কি হচ্ছে, যে মার্কারের চারিদিকে একটা ঘিরে ফেলছে। তো এই যে এইখানে যে চুম্বক ক্ষেত্রটা থাকবে বা চুম্বক বলরেখাগুলো থাকবে, সেই বলরেখাগুলোও এইটার চারপাশে ঘিরে থাকবে। দেখো যে এইখানে ওই যে চুম্বক বলরেখাগুলো আছে সেগুলো কোন বরাবর আছে, এই হোয়াইট বোর্ডের সাথে লম্ব বরাবর একটা তলে। তো
তো সেই যে বলরেখা যে বা যে বৃত্তের কথা আমি চিন্তা করছি, সেই বৃত্তটা দেখো যে এই বৃত্তের যে ইয়েগুলো আছে সেগুলো এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করছে। আমি যদি আমার বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে রাখি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার ডান হাতের আঙ্গুলগুলো এই দিক দিয়ে প্রবেশ করবে এবং এই সাইড দিয়ে বাইরে আসবে। তো তুমি চিন্তা করো যে একটা তীর যদি, মনে করো যে এইটা এখন একটা তীর, তো এই তীরটা যদি তোমার দিকে ধেয়ে আসে তাহলে তুমি কি দেখতে পাবে, যে এই যে পয়েন্ট যেগুলো আছে, মানে তীরের যে সামনের অংশটা আছে সেটা কি একদম একটা পয়েন্টের মতো, একটা বিন্দুর মতো সেই বিন্দুটা দেখতে পাবে। আবার মনে করো যে একটা তীর তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই তীরের যে স্ফীত অংশটা আছে পেছনের দিকের সেই অংশটা তুমি দেখতে পাবে। তো দেখো যে এই জায়গাতে যে বিদ্যুৎবাহী তারটা আছে সেই তারের আমি চুম্বক ক্ষেত্রের দিক নেওয়ার জন্য কি করলাম, বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে দিলাম। তাহলে কি দেখতে পাচ্ছি যে এইটার যে এই পাশটা আছে অর্থাৎ যে ডান দিক আছে, ডান দিকে আমি দেখতে পাচ্ছি যে আমার যে আঙ্গুলগুলো আছে আঙ্গুলগুলো কি ভেতরের দিকে ঢুকছে। অর্থাৎ আমি বলতে পারি যে তীরগুলা ভেতরের দিকে ঢুকছে। তো যখন ভেতরের দিকে ঢুকে তখন আমরা কি দেখতে পাই, স্ফীত অংশটা দেখতে পাই। অর্থাৎ এই পাশে আমি দিব হচ্ছে ক্রস, অর্থাৎ মানে একটা তীরের যে এরকম জিনিসটা দেখা যায়, তো এই পাশে থাকবে হচ্ছে ক্রস। আর এই পাশ থেকে দেখো যে আমার আঙ্গুলগুলা কি হবে, যে এই পাশ দিয়ে বাইরে বের হবে, বাম দিক দিয়ে বাইরে বের হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এই পাশে কি দিব, ডট। তাহলে দেখো যে এইখানে আসলে বৃত্তগুলো আছে, এই যে সারফেস আছে সারফেসের সাথে লম্ব বরাবর, তো সেই বৃত্তগুলা এই দিক দিয়ে ঢুকছে এবং এই পাশ দিয়ে বের হচ্ছে। তো বৃত্তগুলো যদি আমি আঁকাই তাহলে এইরকমভাবে আঁকানো যেত, তবে সেগুলো দেখতে খুব একটা ভালো লাগতো না। তো এই যে জিনিসটা তোমাদেরকে বোঝানো হলো, এটা কি সবার কাছে ক্লিয়ার? এটা যদি এখানে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা সেইটা কমেন্টে জানাও, যে এই যে এইখানে একটা বিদ্যুৎবাহী তারের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ হচ্ছে তখন তার জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের দিকটা আমরা বুঝতে পারলাম কিনা। এইটা যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে একটু কমেন্টে জানাও। তাহলে দেখো যে এইখানে আমরা দেখতে পেলাম যে একটা তড়িৎবাহী তারের আশেপাশের চুম্বক ক্ষেত্র। তো এখন আমরা চুম্বক ক্ষেত্রের দিকটা তো দেখলাম, তো এখন চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় 200 বছর আগে অর্থাৎ 1820 সালে যখন আমরা দেখতে পেলাম যে একটা তড়িৎবাহী তারের আশেপাশে একটা চুম্বকের প্রভাব আছে, তো এই প্রভাবটা দেখার পরে এই যে চুম্বক ক্ষেত্রটা আমরা আশেপাশে পাচ্ছি এই চুম্বক ক্ষেত্রের মানটা কেমন হতে পারে সেই নিয়ে গবেষণা শুরু হলো। তো সেই গবেষণা থেকে দেখা গেল যে এইরকম মনে করো যে একটা তার আছে, আঁকা বাঁকা তার, জাস্ট নর্মালি একটা আঁকা বাঁকা তার, এর ভেতর দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এই যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, এই তড়িৎ প্রবাহের জন্য যে কোনো একটা বিন্দু, মনে করো এই বিন্দুতে আমি উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাচ্ছি। তো নর্মালি আমরা ওখানে কিন্তু দিকটা নির্ণয় করতে পারি, আগে থেকে দেখে আসছি কীভাবে করতে হতো। যেই দিক বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিক বরাবর বৃদ্ধাঙ্গুল রাখবো, তাহলে দেখতে পাচ্ছি যে আমার দিক আছে কয়টা বলো তো, দুইটা, একটা হচ্ছে ডান দিক একটা হচ্ছে বাম দিক। আমি দেখতে পাচ্ছি যে ডান দিক দিয়ে আমার আঙ্গুলগুলা ঢোকার চেষ্টা করছে, ডান হাত, ওকে। তো ডান হাত যখন ইউজ করছি তখন ডান দিক দিয়ে আমার আঙ্গুলগুলো ঢোকার চেষ্টা করছে এবং বাম দিক দিয়ে বের হচ্ছে। তো এই যে ডান দিক দিয়ে ঢুকছে, তো সেই ক্ষেত্রে এই যে পয়েন্টটা আমি এখানে নিয়েছি সেই পয়েন্টটা কোন দিকে আছে, ডান দিকে আছে, অর্থাৎ এই দিক দিয়ে প্রবেশ করছে, অর্থাৎ এখানে দিব হচ্ছে ক্রস, ওকে। তারপরে তাহলে এইখানে যে চুম্বক ক্ষেত্রটা উৎপন্ন হচ্ছে সেই চুম্বক ক্ষেত্রের দিকটা হবে হচ্ছে এই হোয়াইট বোর্ড বা এই যে বোর্ড আছে এই বোর্ডের সারফেসের লম্ব বরাবর ভেতরের দিকে, ওকে। তো এটা হচ্ছে দিক। তো এখন মানটা কেমন হবে, মানটা নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে যে মনে করো যে এইখানে সামান্য একটা অংশ, এখানে সামান্য একটা অংশ নিলাম, এই অংশটা ধরলাম হচ্ছে এই অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএল। তো এই ডিএল অংশের জন্য এইখানে যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সেটার মান যদি হয় ডিবি, তাহলে দেখা গেল যে এই মানটা সমানুপাতিক হয়। কার সমানুপাতিক হয়, এই যে ডিএল আছে, ডিএল দৈর্ঘ্য যে ছোট্ট দৈর্ঘ্যটা নিলাম এই দৈর্ঘ্যটা কত বড় তার সমানুপাতিক হয়, ডিএল এর সমানুপাতিক হয়। আর একটা হচ্ছে যে এই যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে এই তড়িতের মানের সমানুপাতিক হয়। অর্থাৎ আমি তড়িতের মান অর্থাৎ কারেন্টের মানটা যদি বৃদ্ধি করি তাহলে এই জায়গাতে উৎপন্ন এই যে এই বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মানটাও বৃদ্ধি পাবে।
অর্থাৎ আয়ের সমানুপাতিক। আর আরেকটা জিনিস হচ্ছে যে এইখান থেকে এই যে ডিএল পাওয়া গেল, এই ডিএল থেকে এই যে বিন্দুটা, এই বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ নিচে আছে। ওকে, আর একটা কি যে এই যে ডিএল পাওয়া গেল, এই ডিএল এবং ডিএল এর যে দিক আর এই যে আর এর যে দিক, এই দুইটা দিকের মধ্যবর্তী যে কোণ সেই থিটা, সেই থিটার সাইনের সমানুপাতিক, অর্থাৎ সাইন থিটা এইটার সমানুপাতিক। ওকে, তো এখন সমানুপাতিক, এই সমানুপাতিক চিহ্ন যদি আমি তুলে দিই তাহলে একটা ধ্রুবক আসবে। তো ধ্রুবকটা হচ্ছে মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই। এটা হচ্ছে আমরা গবেষণার মাধ্যমে দেখা গেছে যে মানটা হচ্ছে মিউ নট বাই 4 পাইয়ের সমান। তো আই এখানে কি হলো, আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো দেখো, যদিও তোমরা জানো, তারপরে আমি জিনিসটা বলছি যে সমানুপাতিক বলতে আসলে কি বোঝায়। সমানুপাতিক বলতে আসলে এরকম, যে মনে করো এ সমানুপাতিক বি, এর অর্থ হচ্ছে যে এ বাড়লে বিও বাড়বে। তো আমি কি বলতে পারি, এ ইকুয়াল টু মনে করো যে কে বি, তো এ বাই বি ইকুয়াল টু কত, কে। কে কি একটা ধ্রুবক, ধ্রুবক কেমন হতে পারে, ধ্রুবকের মান মনে করো যে 2, আমি বললাম ধ্রুবকের মান 2, ঠিক আছে। তো এখন এ এর মান যদি হয় 10, তাহলে বি এর মান অবশ্যই 5 হতে হবে, কারণ 2 বজায় রাখতে হবে। মনে করো যে এ এর মান হয়ে গেল 20, তো এখন এই যে বি এর মান, সেই বি এর মানটা 10 হয়ে যেতে হবে, অর্থাৎ তাদের অনুপাতটা সমান রাখতে হবে। এই জন্য আমরা এটাকে বলি সমানুপাতিক। ওকে, তো দেখো যে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পেলাম যে একটা বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মানটা কত হতে পারে। এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে এই চুম্বক ক্ষেত্রের মানটা দেখব। সেটা হচ্ছে যে একটা ক্ষেত্রে এরকম যে একটা সোজা তার মনে করো আছে, এখানে আছে হচ্ছে একটা সোজা তার, এই সোজা তারের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। তো মনে করো যে এইখানে একটা বিন্দু পি বিন্দু নিলাম, এই বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান আমি নির্ণয় করতে চাচ্ছি। তো এই সোজা তারের উপরে এই পি থেকে দেখা যাচ্ছে এটা যেহেতু একদম একটা সরল রেখা, তো এই একটা বিন্দু থেকে সরলরেখার একটা লম্ব দূরত্ব থাকে, তো এই লম্ব দূরত্বটা মনে করো এ, অর্থাৎ এই বিন্দু থেকে এই রেখার উপর আমি একটা লম্ব। এখন এই যে তার আছে, এই তারের সামান্য একটা অংশ এই জায়গাতে নিলাম, এই অংশের জন্য মনে করো এই অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএল। এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকে, এই বিন্দু থেকে এই যে দূরত্বটা সেটা মনে করো যে এল দৈর্ঘ্য। এই বিন্দুটা আমি আমার অরিজিন ধরলাম, এই বিন্দুটা হচ্ছে তোমার 0, নিচের দিকে নেগেটিভ, ওপরের দিকে পজিটিভ। তো এখন এই যে ডিএল পাওয়া গেল, ডিএল অংশের জন্য পি বিন্দুতে আমি চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করছি। ওকে, তো ডিএল থেকে পি এর যে দূরত্বটা, সেই দূরত্বটা মনে করো যে আর। তো এখন এই যে পি বিন্দু আছে, পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কত হবে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিবি ইকুয়াল টু মিউ নট টু 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর। একটা খুব কমপ্লেক্স একটা সূত্র। দেখো যে এইখানে আসলে আমরা এই চিত্রটা মিশাই, এই জায়গাতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র যেটা, সেটা বললাম হচ্ছে ডিবি। এটা ইকুয়াল টু কত দেখা গেল, মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তো এখন আমরা এই ক্ষেত্রে জিনিসটা বের করতে চাচ্ছি, মানটা বের করতে চাচ্ছি। তো এইখানে দেখো যে এই যে ডিএল দৈর্ঘ্য যেটা মানে আমরা হচ্ছে নিচ্ছি, সেটা যদি আমি এরকম কোনো একটা জায়গায় নিতাম, এরকম জায়গায় মনে করো নিলাম, তো সেই ক্ষেত্রে মানটা চেঞ্জ হবে কার, দেখো এই বিন্দু থেকে যে আর যে দূরত্বটা ছিল, সেই দূরত্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার দেখো এখানে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ যে থিটা, এই থিটাটাও এইখানে যেমন ছিল এখানে গেলে কিন্তু তেমন থাকবে না, থিটাটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ চেঞ্জ যেগুলো হচ্ছে সেগুলোকে আমি কি বলি, ভেরিয়েবল। ঠিক আছে, তো এখানে আর হচ্ছে একটা ভেরিয়েবল। তারপরে এই যে থিটাটা আছে, সেই থিটাটাও কি একটা ভেরিয়েবল। আবার দেখো যে এই বিন্দুতে নিলে এখানে যে এলটা ছিল, সেই এলটা কি এখানে ততটা থাকবে না, আবার বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে, যদি আমি যে বিন্দু নিচ্ছি সেই যেই পরিমাণ ডিএল নিচ্ছি তার উপর নির্ভর করে। তো সেই ক্ষেত্রে এল কি আরও একটা চলো। আসলে যখন আমি ইন্টিগ্রেট করতে চাই, ইন্টিগ্রেট করতে যাওয়া মানে কি, ইন্টিগ্রেট করতে যাওয়ার অর্থ হচ্ছে যে এই যে তারটা দেখছো, এই তারের আমি শুধুমাত্র এই অংশের জন্য কতটুকু চুম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে সেইটা হচ্ছে এইটা, কিন্তু আমার কি শুধু অতটুকু দরকার, অতটুকু দরকার না, পুরো তারের জন্য কতটুকু উৎপন্ন হচ্ছে সেইটা দরকার। তো এতটুকুর জন্য বের করলাম নিচের টুকু, তারপরে মনে করো যে সব ছোট ছোট অংশগুলা বের করে আমি মোট চুম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করতে যাচ্ছি এই বিন্দুতে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেট করার জন্য আমাকে এখানে 3টা চলক রাখলে হবে না,
চলক একটাতে নিয়ে আসতে হবে। তো তোমার প্রশ্ন কিন্তু থাকতে পারত যে আমরা কি কারণে একটা সোজা তারের জন্যই চুম্বক ক্ষেত্র নির্ণয় করছি, আমরা তো এরকম একটা আঁকা বাঁকা তারের জন্য নির্ণয় করতে পারতাম। কারণ এই যে তিনটা চলক আছে, এই তিনটা চলকের ভেতরে সম্পর্ক স্থাপন করা যতটা সহজ, এই রকম একটা তারের ক্ষেত্রে ততটা সহজ না। সোজা তারের ক্ষেত্রে জিনিসটা সহজ। যেমন মনে করো আমি তোমাকে বললাম যে y = 2x, অর্থাৎ এখানে কিন্তু তোমার ভেরিয়েবল আছে দুইটা, একটা হচ্ছে y এবং x, কিন্তু এরা সম্পর্কযুক্ত, এদের ভেতরে একটা সম্পর্ক আছে। সেই জন্য আমি যদি শুধু তোমাকে x এর মান বললাম, সেক্ষেত্রে তুমি y এর মান জেনে গেলে, এখানে কিন্তু আমাকে আলাদাভাবে y এর মান বলা লাগছে না। তো এইভাবে আর থিটা এবং এল এর ভেতরে আমাকে এমন একটা সম্পর্ক স্থাপন করতে হবে যেন যে কোনো একটা ভ্যারিয়েবলের মান বললে আমি বাকি দুইটা জেনে যাই। ওকে, তো যখন আমি সম্পর্কটা স্থাপন করতে পারবো তখন আমার জন্য ইন্টিগ্রেট করা সহজ হবে। তো দেখো যে এখানে আমি সম্পর্ক কিভাবে স্থাপন করতে পারি। এই জায়গাতে দেখো আমি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। ওকে, সমকোণী ত্রিভুজের দেখো থিটাটা কোন জায়গায় আছে, এইখানে আছে। এই কোণটা হচ্ছে আমার সমকোণ, যেহেতু আমি বলছি যে পি থেকে লম্ব দূরত্ব, পি থেকে তারের লম্ব দূরত্ব, তো এখানে অবশ্যই লম্ব মানে সমকোণ। এখন দেখো যে আমি যদি কি চাচ্ছি, আর থিটা এবং এল এর ভিতরে সম্পর্ক স্থাপন করতে, প্রাথমিকভাবে এটা ছিল হচ্ছে আমার সূত্র। দেখো যদি আমি আর এর ভেতরে দেখো ধ্রুবক কে আছে, ধ্রুবক হচ্ছে পি বিন্দু থেকে এই তারের যে লম্ব দূরত্ব এ, এইটা কিন্তু ধ্রুবক আছে। এখন আর কি একটা চলক, তো আর এবং এর ভেতরে আমি যদি একটা সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে আর কি, আর হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এ কি, এ হচ্ছে এই সমকোণী ত্রিভুজের লম্ব, থিটার সাথে সংলগ্ন যে বাহু আছে সেটাকে আমরা ভূমি, সেটাকে আমরা বলি হচ্ছে ভূমি, আর বিপরীত যে বাহুটা আছে সেটাকে আমরা কি বলি, লম্ব। অর্থাৎ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো লম্ব এবং অতিভুজের ভিতরে সম্পর্কটা কি, সেটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি বলো তো, লম্ব বাই অতিভুজ। লম্ব বলতে কি, লম্ব বলতে এ, অতিভুজ বলতে কি, অতিভুজ বলতে হচ্ছে আর। তো এখান থেকে আমি কি বলতে পারি বলো তো, আর ইকুয়াল টু এ ওয়ান, এখানে সাইন থিটাটা নিচে আসতো, তো 1/sin থিটা মানে কি, কসেক থিটা, কসেক থিটা, এ কসেক থিটা, এ তো একটা ধ্রুবক। এখন দেখো আমি যদি শুধু তোমাকে থিটার ভ্যালুটা বলে দিই তাহলে কিন্তু তুমি আরও পেয়ে যাচ্ছ। অর্থাৎ কি, যে আমাদের একটা ভ্যারিয়েবল আর এর সাথে থিটা সম্পর্কযুক্ত হলো। এখন কি এই যে এল যে আছে একেও কি সম্পর্কযুক্ত করতে হবে, যদি করতে পারি তাহলে ইন্টিগ্রেশন করাটা আমাদের জন্য সহজ হবে। দেখো এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যদিও ডেরিভেশন আসে না, কিন্তু এগুলার ইনার ফিলিংসগুলো যদি তোমার ভিতরে থাকে, তুমি যদি জিনিসগুলো ফিল করতে পারো তাহলে আরও বড় বড় প্রবলেম কিন্তু তোমরা সহজে সলভ করতে পারবে। দেখো আমি কি চাচ্ছি, এল এবং থিটার ভেতরে সম্পর্ক স্থাপন করতে। এখন দেখো এই কি ছিল, ধ্রুবক ছিল, তো এই লম্ব এবং এই এলটা কি ভূমি, লম্ব এবং ভূমির ভিতরে সম্পর্ক কি, ট্যান। অর্থাৎ দেখো যে ট্যান থিটা ইকুয়াল টু আমি কি বলতে পারি বলো তো, লম্ব বাই ভূমি, লম্ব কে, লম্ব হচ্ছে এ, ডিভাইডেড বাই ভূমিকে, ভূমি হচ্ছে এল। কিন্তু এইখানে আমি জিরো ধরেছি একটা রেফারেন্স করার জন্য, একটা তারের তো একটা বিন্দুকে আমাকে নির্দিষ্ট করে নিতে হবে। তো যেহেতু আমি লম্ব দূরত্বটা টানছি, সেই বিন্দুটাকে আমি একটা নির্দিষ্ট বিন্দু হিসেবে করলাম, আমার রেফারেন্স হিসেবে ধরে নিলাম। তো এই ও বিন্দু থেকে উপরের দিকে গেলে হচ্ছে পজিটিভ, নিচের দিকে গেলে হচ্ছে নেগেটিভ। তো এই যে এল দৈর্ঘ্য যেটা আছে সেটা কি পজিটিভ না নেগেটিভ, এটা কিন্তু নেগেটিভ। অর্থাৎ এখানে আমি কি দিব বলো তো, মাইনাস এল দিব, মাইনাস এল দিব। ওকে, তো দেখো এখান থেকে আমি যদি বলি যে এল, তো এলটা এই পাশে নিয়ে চলে আসলাম। তো এলটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে সম্পর্কটা কি দেখা যায়, যে এল ইজ ইকুয়ালস টু কী হবে বলো তো, যে মাইনাস এ, টেন থিটাটা নিচে যাচ্ছে, তো নিচে গেলে কি হয়, কট থিটা হয়, কট থিটা। ওকে, এখন দেখো উভয় পাশে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো যে এইখানে এল কি একটা চলক। আচ্ছা তার আগে দেখো যে এখানে কিন্তু এলটাও থিটার সাহায্যে প্রকাশ হয়ে গেল, অর্থাৎ আমি জাস্ট এখানে থিটার ভ্যালু বলবো, সাথে সাথে তুমি আর এবং এল পেয়ে যাচ্ছ। ভ্যারিয়েবল কয়টা, একটা হয়ে গেল, অর্থাৎ একটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বাকি দুইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অর্থাৎ থিটার উপরে নির্ভরশীল। তো দেখো আমি যদি উভয় পাশে ডিফারেন্সিয়েট করতাম, তো এটা কি আমার আননোন। দেখো এক্স এর ডিফারেন্সিয়েশন কত, 1, তো এল এর ডিফারেন্সিয়েশন কত হবে, 1 হবে, যদিও একটা চলো। তো এখন দেখো 1 হলো ঠিক আছে, কিন্তু কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এল এর সাপেক্ষে। তো প্রথমে হলো 1, কার সাপেক্ষে করছি, এল এর সাপেক্ষে, অর্থাৎ ডিএল। এই পাশে দেখো এ কি, এ হচ্ছে একটা ধ্রুবক, তো এ তার মতো থাকলো। কট থিটা, এটা ডিফারেন্সিয়েশন কি, কট এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল, কসেক স্কয়ার এক্স মাইনাস কসেক স্কয়ার এক্স। তো এখানে মাইনাস কট থিটা আগে থেকে ছিল, আর একটা মাইনাস এসে কি প্লাস হয়ে যাবে, অর্থাৎ ডিএল ইকুয়াল টু কী পাবো বলো তো, এ কসেক স্কয়ার থিটা।
কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, থিটার সাপেক্ষে, সেই জন্য এখানে দিচ্ছে হচ্ছে ডি থিটা। ওকে, তাহলে এখন দেখো যে এই যে ইয়েটা ছিল, আমি এখানে কি চাচ্ছি যে মানটা নির্ণয় করতে চাচ্ছি, সেই জন্য আমাকে কি করতে হতো বলতো, ইন্টিগ্রেট হতো। এই ছোট ছোট পোর্শন যতগুলো আছে সবগুলা ডিএল এর জন্য যে চুম্বক ক্ষেত্রগুলো পাওয়া যাচ্ছে সবগুলাকে যোগ করে আমি মোট চুম্বক ক্ষেত্র বের করতে যাচ্ছি। তো মোট চুম্বক ক্ষেত্র বের করার জন্য μ0/4π, এটা তো ধ্রুবক ছিল, তাহলে এই জায়গাতে মনে করো যে আমি ইন্টিগ্রেশনটা করছি। তো এই জায়গাতে আমি ধরলাম এই দৈর্ঘ্যটা হচ্ছে -a, এটা হচ্ছে গিয়ে হলো হচ্ছে b। ওকে, তো এখন এই জায়গাতে আমার কোন জায়গা থেকে এই যে এখানে ডিএল এই জায়গাতে ডি দিয়ে যেটা থাকে না, সেইটার লিমিটটা আমি এখানে দিই। তো সেই লিমিটটা কত বলো তো, -a থেকে b পর্যন্ত। তো হলো এখানে -a থেকে b পর্যন্ত দিলাম। এখন দেখো যে এইখানে আমি যখন ইন্টিগ্রেট করার জন্য প্রথমে কি করছি, যে এই যে ভ্যালুগুলো পাওয়া গেল সেই ভ্যালুগুলো আমি এখানে রিপ্লেস করে দিব। প্রথমে দেখো যে এই যে আইটা ছিল তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহটা এখানে যত, এখানে তত, এখানে তত, সম্পূর্ণ তারের ভিতর দিয়ে আয়ের মানটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এটা কি একটা ধ্রুবক। তাহলে কি হচ্ছে যে μ0I/4π এতটুকু মনে করো যে ধ্রুবক হিসেবে থেকে গেল। আর কি আছে, আর আছে হচ্ছে এইটা -a থেকে b পর্যন্ত ছিল। তো -a থেকে b পর্যন্ত আমরা না দিলাম, না দিয়ে কি দিব, যে এইখানে চিন্তা করো এই যে ডিএলটা ছিল, ডিএল এর ভ্যালু প্রথমে তো সাইন থিটাটা ছিল, সাইন থিটা তার মতো থাকলো। ডিএল যেটা ছিল, ডিএল এর ভ্যালু কত, a cosec স্কয়ার থিটা ডি থিটা, a cosec স্কয়ার থিটা ডি থিটা। ওকে, আর নিচে দেখো কি আসছে, নিচে আসবে হচ্ছে যে আর স্কয়ার। তো আর মানে কি, আর মানে হচ্ছে a cosec থিটা, তো আর স্কয়ার করলে কি আসবে, a স্কয়ার cosec স্কয়ার থিটা। এখন দেখো cosec স্কয়ার থিটা কাটাকাটি যায়, একটা এ আর একটা এ কাটাকাটি যায়, নিচে একটা এ থাকে। আর এ বলতে কি ছিল, যে এই পি বিন্দু থেকে এই তারের লম্ব দূরত্ব, যেইটা একটা ধ্রুব সংখ্যা। তো ওইটাও যদি ধ্রুবক হয় তাহলে ওইটাকে কি আমি বাইরে নিয়ে আসতে পারি না, μ0I/4πa বাইরে আসলো, ঠিক আছে। আর এই জায়গাতে কি থাকলো, এই জায়গাতে থাকলো হচ্ছে শুধুমাত্র সাইন থিটা ডি থিটা। ওকে, এখন দেখো এই জায়গাতে যে লিমিটটা ছিল সেটা কি এল এর সাপেক্ষে ছিল, এটা যদি আমি থিটার সাপেক্ষে দিতে চাই তাহলে কি করতে হবে বলো তো, এই জায়গাতে এই যে এ যেখানে ছিল সেইখানে থিটার যে ভ্যালুটা, সেই থিটার ভ্যালুটা মনে করো ধরলাম হচ্ছে θ1, আর এইখানে থিটার যে ভ্যালুটা ছিল সেই থিটার ভ্যালু। তো থিটা কি এই দিকে হবে, আসলে থিটা এই দিকে হবে না, থিটা হবে হচ্ছে যে এই দিকের সাথে হবে থিটা। কারণ কি বলতো, কারণ হচ্ছে যে এই যে সূত্রটা ছিল μ0/4π আইডিয়াল সাইন থিটা আর স্কয়ার, এইটার একটা ভেক্টর ফর্ম আছে, অর্থাৎ সাইন থিটা আসলে এমনি এমনি আসেনি। কিভাবে আসছে, ভেক্টর ফর্মটা হচ্ছে এইরকম, যে সামান্য ডিবি ইকুয়াল টু হচ্ছে μ0/4π তার সাথে আই, আর এইখানে ডিএল যেটা আছে না, ডিএলটা হচ্ছে একটা ভেক্টর। ওকে, আর এটার সাথে ক্রস গুণফল হিসেবে আছে হচ্ছে আর বলতে কি, আর বলতে হচ্ছে যে একটা একক ভেক্টর কি জিনিস, একক ভেক্টর হচ্ছে যে ভাই আপনি কোথায় যাবেন, তো আমি এই জায়গাতে যাব। তো সে জিজ্ঞেস করলো যে আমি যে জায়গাতে যাচ্ছি সেই জায়গাটা কোন দিকে, তো তুমি কি করবে, তুমি বলবে যে মনে করো যে তুমি বলে যে এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে এইভাবে যান, অথবা তুমি একটা কাজ করতে পারো যে ডিরেক্ট বলতে পারো এই দিকে যান। এই যে তুমি ডিরেক্ট যেটা বলো যে এই দিকে যান বা একটা দিক নির্দেশ যেটা করো সেটা হচ্ছে একক ভেক্টর, যে ভেক্টরের মান 1, অর্থাৎ মান নিয়ে আমরা কনসার্ন না, একক ভেক্টরের কাজ শুধু দিক নির্দেশ করা। তো একক ভেক্টর কার দিক নির্দেশ করবে, এই যে ডিএল আছে না, এই ডিএল থেকে যে বিন্দুতে আমি চুম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করছি সেই দিক বরাবর যে দিকটা সেইটা নির্দেশ করবে, অর্থাৎ আর এর একক ভেক্টর। ওকে, আর নিচে আছে মনে করো যে আর স্কয়ার, এই দূরত্বের মানের বর্গ। তো এই ডিএল এর দিকটা কোন দিক, ডিএল এর দিক হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তো তুমি বলতে পারো যে তড়িৎ প্রবাহ তো আই, সেটা তো আসলে একটা স্কেলার রাশি, এখানে আই এর উপরে আমি ভেক্টর চিহ্ন না দিয়ে কি কারণে ডিএল এর উপরে দিলাম, কারণ ডিএল এর দিকটা আসলে তড়িৎ প্রবাহের দিক না, ডিএল এর দিক হচ্ছে পজিটিভ চার্জের বেগের দিক। ওকে, তো এখন দেখো যে এই জায়গাতে পজিটিভ চার্জের বেগের দিক কোন দিকে ছিল বলো তো, তড়িৎ প্রবাহ যেদিকে সেই দিকে, এই দিকে। আর আরের দিক কি ছিল, যে এই বিন্দু থেকে পি বিন্দুর দিকে দিক নির্দেশকারী ভেক্টর, অর্থাৎ এটা হচ্ছে আর তোমার হচ্ছে ক্যাপ, অর্থাৎ আমি বলতে পারি আর এর দিক বরাবর একটা একক ভেক্টর। তো এই দুইটার মধ্যবর্তী কোনটা, এইটা কিন্তু, ঠিক আছে। তো এখন দেখো এই যে তোমাকে যে কনভেনশনটা দেখালাম, যে
একটা তারের আশেপাশে যে চুম্বক ক্ষেত্রটা থাকে, যে বিটা থাকে, সেই বি এর দিক নির্ণয়ের জন্য তড়িৎ প্রবাহের দিকে আমি আমার বিরুদ্ধে আঙ্গুল রাখবো, বাকি আঙ্গুলগুলো নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের দিক। তো সেই দিকটা আসলে ক্রস গুণফলের নিয়ম থেকে কিন্তু আসছে। কিভাবে? মনে করো একটা ভেক্টর আছে হচ্ছে এ, একটা ভেক্টর হচ্ছে বি। তো ক্রস গুণফল করলে দুইটা ভেক্টরের যে ক্রস গুণফলটা কি আরও একটা ভেক্টর, তো সেই দিকটা কোন দিকে বলো তো? এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তো প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে আমি যদি একটা ডান হাতি স্ক্রু ঘুরাই, তাহলে সেই স্ক্রুটা যেই দিকে আসে সেই দিকে। দেখো আমি প্রথম ভেক্টরের দিকে আমার আঙ্গুলগুলো রাখলাম, দ্বিতীয় ভেক্টর দিকে ঘোরাচ্ছি, তাহলে বৃদ্ধাঙ্গুল কোন দিকে আছে? ওপরের দিকে, অর্থাৎ এটার দিক হবে হচ্ছে ওপরের দিকে। তো এইভাবে যে ক্রস গুণফলের মাধ্যমে আসলে আমরা এটা দিক নির্ণয় করেছি। তাহলে এখানে দেখো, এখান থেকে এই বিন্দুর দিকে একটা একক ভেক্টর আর, এখানে কি আছে? ডিএল ক্রস আর নাকি? তো ডিএল বলতে কি? এই ডিএল বলতে পজিটিভ চার্জের বেগের দিক। তো পজিটিভ চার্জের বেগ কোন দিকে আছে বলো তো? এই দিক বরাবর আছে। তো আমি প্রথম ভেক্টরের দিকে আমার আঙ্গুল রাখলাম, রাখার পরে দ্বিতীয় ভেক্টরের দিকে আমার আঙ্গুলগুলো ঘুরছে না। তাহলে আমাকে কি করতে হবে? আঙ্গুলগুলো এইভাবে রাখতে হবে। যদি রাখি, প্রথম ভেক্টরের দিকে রাখলাম, রাখার পরে দ্বিতীয় ভেক্টরের দিকে কি ঘোরাতে পারছি, তাহলে কি হবে? আমার বৃদ্ধাঙ্গুল যেটা আছে সেইটা ডিএল ক্রস আর এর দিক নির্দেশ করবে। তো ডিএল ক্রস আর এর দিক কোন দিক হবে? নিচের দিকে হবে। তো এই জায়গাতে নির্দেশ করছি, তো এই যে জায়গাতে দিকটা কোন দিকে বলো তো? নিচের দিকে। কনভেনশন কি ছিল? তড়িৎ প্রবাহের দিকে আমি আমার আঙ্গুলগুলো রাখবো, বাকি আঙ্গুলগুলো তড়িৎ প্রবাহ তোমার হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। চুম্বক ক্ষেত্রের দিক ওইভাবে কোন দিকে ছিল? ভেতরের দিক বরাবর ছিল। বোঝা গেল এখন যে আসলে ভেতরের দিক বরাবর ওই কনভেনশনটা কিভাবে আসে? আসলে ক্রস গুণফলের মাধ্যমে আসে। তো এই যে দেখো, এখানে কি θ1 থেকে θ2, তো এই জায়গাতে আমি যে লিমিটটা দিব সেই লিমিটটা কোনটা হবে বলো তো? θ1 থেকে θ2। তাহলে এখানেও গিয়ে হবে হচ্ছে θ1 থেকে θ2। ওকে, তাহলে দেখো যে এই যে এতদূর পর্যন্ত করা হলো, এরপরে আমরা যদি জিনিসটা ইন্টিগ্রেট করি, তাহলে এই পাশে কি পাবো? এই পাশে পাবো হচ্ছে সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্রের মান যেটা, অর্থাৎ বি ইকুয়াল টু, এই পাশে কি হবে? μ0I/4πa, μ0I/4πa। ওকে, আর আরেকটা কি? আরেকটা হচ্ছে যে সাইন থিটা যেটা আছে, সেই সাইন থিটার ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা কত? কস থিটা মাইনাস কস থিটা। তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে মাইনাস কস থিটা, θ1 থেকে θ2। তো আমরা প্রথমে আপার লিমিট বসাই, তারপরে লোয়ার লিমিট বসাই। তো এখানে যেহেতু মাইনাস কস থিটা আছে, সেহেতু আমি আপার লিমিটটা যদি আগে বসাই, তাহলে সেটার আগে হবে মাইনাস, আর লোয়ার লিমিটটার আগে হবে হচ্ছে প্লাস। অর্থাৎ আমি ফাইনালি এরকম বলতে পারি যে কস θ1 মাইনাস কস θ2। ওকে, এইটাই হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের মান একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তারের জন্য। তো তোমরা নর্মালি কি শিখে আসছো? যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য চুম্বক ক্ষেত্রের মান। আসলে এই সূত্র থেকে আমরা অসীম দৈর্ঘ্যের তারের জন্য চুম্বক ক্ষেত্রের মানও নির্ণয় করতে পারি। তবে এই যে সূত্রটা আছে সেটা হচ্ছে মোর জেনারেলাইজড, অর্থাৎ এই সূত্রটা তুমি যে কোনো দৈর্ঘ্যের তারের জন্য নির্ণয় করতে ইউজ করতে পারো চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য। দেখো তোমাদের এই অধ্যায়ে কিন্তু একটু কনফিউশন সৃষ্টি হয়। কী কারণে? কারণ এইখানে তোমাদের তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন চুম্বক ক্ষেত্রের জন্য কিছু সূত্র আছে, আবার একটা চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড মনে করো আগে থেকে দেওয়া ছিল। সেই ম্যাগনেটিক ফিল্ডের ভেতর দিয়ে যদি একটা চার্জ, যদি একটা আধান গতিশীল হওয়ার চেষ্টা করে, তাহলে সেই আধানের ওপরে একটা বল কাজ করে। সেই বল সংক্রান্ত কিছু সূত্র দেওয়া ছিল। তো এই যে দুইটা টপিকস আছে, এই দুইটা টপিকস খুবই সুন্দর যদি তুমি জিনিসটা ফিল করতে পারো, যদি বুঝতে পারো। তো সেই জন্যই তুমি সূত্রগুলা যদি গুলিয়ে দাও, তো তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থিওরিগুলো ভালো মতো বুঝতে হবে। তাহলে এখানে আমি কি দেখলাম? যে একটা তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহের জন্য একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, তার আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তো সেই তার থেকে এ দূরত্বে আমি যদি উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করতে চাই, তাহলে সেই মানটা হবে হচ্ছে এতটুকু। তো এই তারটা যদি অসীম হতো তাহলে কি হতো? অসীম হলে দেখো, মনে করো এটা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের তার। তো এই বিন্দু থেকে আমি এই যে তারের যে ইয়েটা টানলাম, এই জন্য কি একটা থিটা ছিল। তো এই থিটাটা আমি যখন এইভাবে আরও নিচের দিকে টানছি, তখন দেখো থিটাটা কি ছোট হচ্ছে। ছোট হতে হতে যখন এই জিনিসটা একেবারে অসীম পর্যন্ত চলে যাবে, যখন আমি অসীমে টানবো, তখন এই থিটার মানটা ছোট হতে 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 সর্বোচ্চ কত ছোট হতে পারবে? 0 হতে পারবে। অর্থাৎ θ1 অসীম তার, অসীম দৈর্ঘ্যের তার, দৈর্ঘ্যের তারের জন্য θ1 ইকুয়াল টু কত? 0। ওকে, আবার দেখো
যে এই যে তারপরে কি আমি এই অংশ এই অংশ এই অংশ এরকম করতে করতে ওপরের দিকে যাব, গিয়ে একেবারে সর্বোচ্চ প্লাস ইনফিনিটিতে গিয়ে আমি আবার একটা ইয়ে পাবো। তো ওই প্লাস ইনফিনিটিতে গিয়ে আমি যখন থিটার মানটা মেজার করবো তখন দেখো থিটার ভ্যালুটা এই জায়গাতে কত 90 ডিগ্রি, তারপরে 91, 92, 93 এরকম করতে করতে বাড়ছে, বাড়তে বাড়তে সর্বোচ্চ কত হতে পারবে, সর্বোচ্চ হতে পারবে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, অর্থাৎ θ2 ইজ ইকুয়ালস টু হচ্ছে পাই। ওকে, তো এইখানে দেখো আমি θ1 এর মান যদি 0 বসাই, θ2 এর ভ্যালু যদি পাই বসাই, তো cos 0 ডিগ্রির মান কত 1, cos 180 ডিগ্রির মান কত, বা cos পাই এর মান কত -1, তো 1 মাইনাস -1 অর্থাৎ 1 + 1 অর্থাৎ 2। তো সেই জন্য আমরা এখানে পাবো হচ্ছে বি ইকুয়াল টু μ0I/4πa, এখানে পাবো 1 + 1 মানে 2। ফাইনালি কাটাকাটি গিয়ে কী থাকবে যে μ0I/2, আর এখানে 4 কাটাকাটি গিয়ে কী থাকে 2πa। তাহলে দেখো এইটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র। ওকে, আর এটা হচ্ছে যে কোনো দৈর্ঘ্যের তারের জন্য। তবে দুই ক্ষেত্রে তারটাকে কিন্তু সোজা হতে হবে, কারণ আঁকা বাঁকা তারের জন্য চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে গেলে আমাদেরকে আসলে ম্যাথমেটিক্যালি যতটা স্ট্রং হতে হবে অতটা স্ট্রং কিন্তু আমরা না। ওকে, সেজন্যই আমরা ওই মানটা কিন্তু নির্ণয় করতে পারবো না। তো এখন এইরকম কিছু লিমিটেশন আমাদের আছে। তো এই যে জিনিসটা দেখা গেল, এই সম্পূর্ণ ইয়েটা তোমাদের কাছে আশা করি সহজ মনে হয়েছে। তোমাদের যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে যে এই জায়গাতে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, তো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। যদি আমি এখন অ্যান্সার দিব, যদি তোমরা পরে জানাও সেক্ষেত্রে আমরা পরে অ্যান্সারটা দিব। দেখো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর জন্য চুম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করব। তো দেখো যে এইটা ছিল হচ্ছে একটা সোজা তারের জন্য, এখানে অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য যে সূত্রটা আছে সেটা নির্ণয় করে আমি দেখিয়েছি। ওকে, তো এটা মনে করো যে এখন মিশাচ্ছি। এইখান থেকে আমরা যে সূত্রটা ডিরাইভ করলাম সেইটা আমাদের কাজে লাগবে। তো তার জন্য আমরা ওইটা রেখে দিচ্ছি ওই সূত্রটা। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যদি একটা বৃত্তাকার কুণ্ডলী হতো সেই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মানটা কেমন হতে পারতো সেইটা নির্ণয় করবো। আসলে পুরোপুরি বৃত্তাকার না, আমরা আসলে এখানে জেনারেলাইজ ফর্মুলা নির্ণয়ের চেষ্টা করছি। ওকে, তো এখানে আমাদের পাওয়ার সূত্র কি ছিল, একটা সূত্র ছিল হচ্ছে বি ইজ ইকুয়ালস টু μ0I/4πa cos θ1 মাইনাস cos θ2। এটা কিসের জন্য সূত্র ছিল, সোজা তারের জন্য, একেবারে জেনারেল সূত্র। ঠিক আছে, এরপরে কি হলো যে বি ইকুয়াল টু μ0I/2πa, এটা হচ্ছে এইটারই একটা অনুসিদ্ধান্ত, সেটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য, অসীম দৈর্ঘ্যের তার। তো এই সূত্র থেকে তোমাদের অঙ্কটা বেশি আসবে। ঠিক আছে, তো এই জন্য এখন দেখো তোমাদের এখন কিন্তু বর্তমানে এইচএসসির কোশ্চেনগুলো কিন্তু আস্তে আস্তে একটু কঠিন হচ্ছে, তোমাদেরকে কিন্তু একটু কোশ্চেন দিতে পারে। তো কেমন কঠিন কোশ্চেন দিতে পারে সেটা আমরা আজকে দেখব। তো দেখো যে এখানে একটা এই দুইটা সূত্র পাওয়া গেল। এখন দেখো এইরকম ছিল, ঠিক আছে, এইরকম ছিল, তারপরে এইরকম হলো, যেখানে এইভাবে তড়িৎ প্রবাহটা আসছে গিয়ে এই তারের ভিতর দিয়ে এই দিকে যাচ্ছে, যাওয়ার পরে আবার এই দিকে চলে যাচ্ছে। ওকে, এই অংশটুকু হচ্ছে একটা বৃত্তাকার অংশ, যেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এইখানে। ঠিক আছে, এই যে তারটা আসছিল না, সেই তারটা আসলে কেন্দ্র বরাবরই আসছিল, আবার এই যে তারটা চলে গেল সেইটা একেবারে কেন্দ্রের সোজাসুজি আসলে চলে গেছে। তো এটা আমি মনে করো এ দিলাম, বি পয়েন্ট দিলাম, সি পয়েন্ট দিলাম, ডি পয়েন্ট দিলাম। এখন দেখো যে আমরা তড়িৎ প্রবাহের যে সূত্রটা ছিল বায়োট-স্যাভার্ট ল, সেটা কি দেখেছিলাম বলো তো, μ0/4π, এখানে ছিল আই তোমার ডিএল সাইন থিটা না, আমি
যদি ভেক্টর ফর্মে লিখতাম তাহলে কি হতো, তাহলে হচ্ছে ডিএল এবং আর বরাবর একক ভেক্টরের ক্রস গুণফল, আর নিচে যেতে হচ্ছে আর স্কোয়ার, এটা ছিল হচ্ছে ডিবি। এখন দেখো যে এইখানে আমি যে ডিএলটা নিব সেই ডিএল এর দিকটা কোন দিকে, এই দিক বরাবর, আর যে আরটা পাবো অর্থাৎ এইখান থেকে যে বিন্দুতে তোমার চুম্বক ক্ষেত্রটা নির্ণয় করছি সেই বিন্দুর দিক বরাবর একটা একক ভেক্টর, তো সেই দিকটাও কি একই দিকে না? তো যদি একই দিকে হয় তাহলে আমি দুইটা ভেক্টরকে পরস্পর কি বলতে পারি, সমান্তরাল বলতে পারি। আর দুইটা সমান্তরাল ভেক্টরের ক্রস গুণফলের মান কত, ক্রস গুণফলের মান হচ্ছে 0, অর্থাৎ ডিএল ক্রস আর যেটা আছে সেটা ইকুয়াল টু 0, অর্থাৎ এই পোরশন অর্থাৎ এ বি এর জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রটা আসলে হবে 0। আবার দেখো সিডি এর জন্য যে উৎপন্ন চুম্বক ক্ষেত্র সেটার মানও কত হবে, 0 হবে, কারণ এইখানেও ডিএল এর দিকটা কোন দিকে, এই দিকে, আর আর এর দিক কোন দিকে, এই দিকে, পরস্পর 180 ডিগ্রি কোণে আছে, তো সেক্ষেত্রে ক্রস গুণফলের মানটা হচ্ছে 0। তো আমাকে কোন পোরশনের জন্য বের করতে হবে, শুধুমাত্র বিসি পোরশন যেটা আছে সেটার জন্য চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তো মনে করো আমি এইখানে সামান্য একটা অংশ নিলাম, যেই অংশটা হচ্ছে ডিএল দৈর্ঘ্যের, ঠিক আছে? তো ডিএল দৈর্ঘ্যের এখানে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে, এই দিকে, ডিএল এর দিকটাও এই দিকে, তো এইখান থেকে আর আমি নিব হচ্ছে এই দিকে। তো দেখো আরটা কোন দিকে বলো তো, একেবারে কেন্দ্রের দিকে। তো দেখো কেন্দ্র এবং ডিএল, এই আর এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত বলো তো, একটা স্পর্শকের সাথে ব্যাসার্ধের কোণ সবসময় 90 ডিগ্রিতে থাকে, অর্থাৎ এইখানে থিটা ইকুয়াল টু আসলে 90 ডিগ্রি। তো আমি এই জায়গাতে ডিবি যে সূত্রটা লিখবো, ডিবি ইজ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই, এখানে ছিল আই ডিএল সাইন থিটা, সাইন থিটা বলতে কি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, কারণ এই বৃত্তের জন্য প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি, কারণ ডিএল হচ্ছে বৃত্তের স্পর্শক বরাবর আর আর হচ্ছে বৃত্তের কেন্দ্রের দিকে, ঠিক আছে? আর কেন্দ্রের দিকে ব্যাসার্ধ আর স্পর্শকের কোণ সবসময় হয় হচ্ছে 90 ডিগ্রি। আর নিচে আছে হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার বলতে কি, আর স্কোয়ার বলতে যে বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে যে বিন্দুতে আমি তোমার চুম্বক ক্ষেত্র নির্ণয় করছি সেই বিন্দুর যে দূরত্বটা। এখন দেখো এই যে বৃত্তের ব্যাসার্ধটা সেটা কিন্তু এখন ধ্রুবক, অর্থাৎ আর কি একটা ধ্রুবক, আই কি তারের ভিতর দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেটাও কি একটা ধ্রুবক, অর্থাৎ এখানে আসলে আই আর স্কোয়ার দুইটাই হচ্ছে ধ্রুবক। তো আমি এখানে কি বলতে পারি বলতো, ডিবি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার, আর এখানে আছে শুধুমাত্র ডিএল। এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এই পাশে ইন্টিগ্রেট করছি, এই পাশে ইন্টিগ্রেট করছি, তো মনে করো এই জায়গা থেকে আমি ইন্টিগ্রেশন শুরু করেছি, তো এই জায়গাতে এল এর মান অর্থাৎ যে দৈর্ঘ্যের মানটা সেই মানটা ওই জায়গাতে কত ছিল, 0 ছিল, এইখানে মানটা হচ্ছে 0। তারপর আস্তে আস্তে দৈর্ঘ্য কভার করছি, করতে করতে এই পর্যন্ত এসে আসলে আমি কতটুকু দৈর্ঘ্য কভার করেছি বলতো, এই যে অ্যাঙ্গেলটা, এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা, ওকে? তো এই আর থিটা হবে হচ্ছে এটার দৈর্ঘ্য। তো এইখানে গিয়ে আমি মানটা কত পাবো বলো তো, এল এর মান পাবো হচ্ছে আর থিটা, এইটা হচ্ছে আর, আর এটা হচ্ছে থিটা। তো দেখো কি পাওয়া গেল, এই পাশে ইন্টিগ্রেট করে মনে করো পাচ্ছে হচ্ছে বি, এখানে পাচ্ছে হচ্ছে মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার, আর এই জায়গাতে যখন ইন্টিগ্রেট করবো তখন কি কিছু নাই, অর্থাৎ একের ইন্টিগ্রেশন কি এক্স, আর এখানে সেই ইন্টিগ্রেশনটা কত হবে এল, এল এর মান যদি আমি আর থিটা বসিয়ে দিই তাহলে এখানে পাবো হচ্ছে আর থিটা। দেখো একটা আর এবং একটা আর কাটা গেল, ফাইনালি কি থাকছে বলো তো, বি ইকুয়াল টু থাকছে মিউ নট আই বাই 4 পাই এ, সরি মিউ নট আই বাই 4 পাই, দেখো মিউ নট আই বাই 4 পাই আর, আর তার সাথে থাকছে হচ্ছে থিটা। এইটা হচ্ছে আমাদের জেনারেলাইজ ফর্মুলা, যে এইরকম সামান্য একটা আংশিক বৃত্তাকার পথের জন্য সূত্রটা এইরকম হতে হবে। এখন দেখো যে এটা যদি পুরোপুরি বৃত্তাকার হতো সেই ক্ষেত্রে কি হতো, সেই ক্ষেত্রে আসলে এই যে থিটাটা আছে থিটার ভ্যালুটা হয়ে যেত হচ্ছে 2 পাই, কারণ একটা বৃত্ত পুরোপুরি কত অ্যাঙ্গেল কভার করে, 360 ডিগ্রি, অর্থাৎ 2 পাই। তো বৃত্তাকার তারের জন্য থিটা ইকুয়াল টু কত, 2 পাই। তো সেই 2 পাইটা যদি আমি এই জায়গাতে বসিয়ে দিই তাহলে বি ইকুয়াল টু কত পাবো, বি ইকুয়াল টু পাবো হচ্ছে মিউ নট আই বাই 4 পাই আর, তার সাথে হচ্ছে এখানে 2 পাই। তো ফাইনালি বি ইকুয়াল টু পাওয়া গেল হচ্ছে মিউ নট আই বাই 2 আর, এটা হচ্ছে সূত্র। এখন যদি এটা এন পাক সংখ্যা বিশিষ্ট হতো, এন পাক সংখ্যা, তো এখন দেখো একটা পাকের জন্য 2 পাই, তো এন সংখ্যক পাকের জন্য কত পাবো, থিটা ইকুয়াল টু পাবো হচ্ছে এন ইন্টু 2 পাই। তো
ওইটা যদি বসাতাম তাহলে আমরা সেম সূত্রই পেতাম এন মিউ নট আই বাই 2r। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই যে সূত্রটা ছিল হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য। আর ফাইনালি আমরা আরেকটা সূত্র কী পেলাম, এই সূত্রটা হচ্ছে এইটার জন্য। আর আমরা লাস্ট একটা সূত্র পেলাম কি, যে বি ইকুয়াল টু এন মিউ নট আই বাই 2r। এটা কার? এটা হচ্ছে এন পাক সংখ্যা বিশিষ্ট বৃত্তাকার, এন পাক সংখ্যা বৃত্তাকার, ঠিক আছে। তো এন পাক সংখ্যা বিশিষ্ট বৃত্তাকার তারের জন্য আমরা উৎপন্ন চুম্বক ক্ষেত্রটা পাবো হচ্ছে এইটা। ওকে, তো এই যে দুইটা সূত্র পাওয়া গেল, এই দুইটা সূত্র দিয়ে আসলে আমরা তো সহজ অঙ্ক করে অভ্যস্ত। তো এখন আমাদের এইচএসসি থেকে হালকা একটু কঠিন অঙ্ক আসতে পারে। তো হালকা ও কঠিন কেমন অঙ্ক আসতে পারে, তেমন একটা অঙ্ক মনে করো আমরা এখানে করি। তো করার জন্য এগুলা আশা করি এগুলো সব কিছু বুঝতে পেরেছো। যদি তোমাদের এখানে কোনো কোয়েশ্চেন থাকে তো সেইটা কমেন্টে জানাবে, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা, এটা আমি মিশাচ্ছি। এখন আমরা যদি একটা অঙ্ক করি, দেখো একটা সহজ অঙ্ক এরকম দিলাম যে মনে করো একটা তার আছে, এই তারটা অসীম থেকে আসছে, ঠিক আছে, অসীম থেকে আসছে, আস্তে আস্তে এই জায়গাতে তারটাকে আমি এইভাবে প্যাঁচ দিলাম। ওকে, একটা প্যাঁচ দিলাম, দেওয়ার পরে বৃত্তাকারে ঘোরালাম, ঘোরার পরে এই তারটাকে আবার এইভাবে অসীমে পাঠিয়ে দিলাম। যাচ্ছে, বিশাল বড় একটা তার আসছে এবং চলে গেল। তো এই যে তারটা আসছে, এই তারের ভেতর দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, সেই তড়িতের মান মনে করো যে 7 অ্যাম্পিয়ার। ওকে, 7 অ্যাম্পিয়ার। আর এই যে সামান্য একটা বৃত্তাকার অংশ আছে, সেই বৃত্তাকার অংশের ব্যাসার্ধ মনে করো ধরলাম হচ্ছে আর। ওকে, তো এই আর এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এখন এইখানে উৎপন্ন চুম্বক ক্ষেত্র, এই যে ইয়েটা আছে সেখানে আমি এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে পি। তো এখন কথা হচ্ছে যে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র, পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র। ওকে, পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমি নির্ণয় করতে চাচ্ছি। তো এখন পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? সেটা হবে হচ্ছে যে দেখো, প্রথমত আমরা এখানে একটা অসীম দৈর্ঘ্যের তার পাচ্ছি, সেই তারের জন্য এই পি বিন্দুতে একটা চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। আর এই জায়গাতে যেহেতু আমি একটা প্যাঁচ দিয়েছি, তো সেক্ষেত্রে এখানে একটা বৃত্তাকার তলীয় আছে, তার জন্য যে চুম্বক ক্ষেত্র সেটাও হবে। তো এখন দেখো যে এই যে অসীম দৈর্ঘ্যের তারটা ছিল, তার জন্য যদি আমি চুম্বক ক্ষেত্রের দিকটা নির্ণয় করতে চাই, তো কোন দিকে হবে? যেই দিকে তড়িৎ প্রবাহ সেই দিকে কি রাখবো? আমার বৃদ্ধাঙ্গুল রাখবো। ওকে, রাখলাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে এই তারের এই সাইড যেটা আছে সেই দিক দিয়ে আমার কি হচ্ছে, আঙ্গুলগুলা প্রবেশ করছে আর ওই পাশ দিয়ে বের হচ্ছে। তো এই তারের জন্য যে চুম্বক ক্ষেত্র, সেই চুম্বক ক্ষেত্রতে এই বিন্দুতে আমি যে চুম্বক ক্ষেত্রটা পাবো, সেই চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? নিচের দিকে, অর্থাৎ ক্রস। একটা তীর আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, তো সেই তীরের আমি কি স্ফীত অংশটা দেখতে পাবো। আর ওই পাশ দিয়ে বের হচ্ছে, অর্থাৎ একটা তীর আমার দিকে এগিয়ে আসছে, তো আমি কি দেখতে পাবো? ডট দেখতে পাবো। ওকে, তো এই পাশে আছে হচ্ছে ডট, এই পাশে আছে হচ্ছে ক্রস। তো অসীম দৈর্ঘ্যের তারের জন্য, অসীম, ঠিক আছে, অসীম তারের জন্য আমি যদি প্রথমে বের করতে যাই, তো সেখানে প্রথমে মনে করো B1 দিলাম। B1 ইকুয়াল টু কী পাবো? B1 ইকুয়াল টু পাবো হচ্ছে মিউ নট আই বাই 2 পাই এ বলতে হচ্ছে যে এই যে তার ছিল সেই তার থেকে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা কত? এই লম্ব দূরত্ব এই ক্ষেত্রে হচ্ছে আর। ওকে, তো মিউ নট হচ্ছে একটা ধ্রুবক, সেই ধ্রুবকের মান হচ্ছে 4 পাই × 10⁻⁻⁷।
তো এখানে আমি যদি মানগুলা বসিয়ে দিই, দেখো আয়ের মান দেওয়া আছে, এই যে দূরত্ব আর সেটাও দেওয়া আছে। তো এখানে আমি যেটা করবো, মিউনের মান হচ্ছে 4π × 10⁻⁷। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 7, তাহলে এখানে দিলাম হচ্ছে 7 ডিভাইডেড বাই, দেখো 2π আছে, আর আর এর মান কত? 10 সেন্টিমিটার। তো এখন আমরা তো এখানে এসআই এককে ক্যালকুলেট করছি, অর্থাৎ এটাকে আসলে মিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ 0.1 মিটার। তো নিচে আমি কি দিব? 0.1। ওকে, করলে আমরা যেটা দেখতে পাবো যে B1 এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 1.4 × 10⁻⁵, 1.4 × 10⁻⁵ টেসলা। ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের এককের মান ইয়া হচ্ছে টেসলা, চুম্বক ক্ষেত্রের একক। এরপরে শুধুমাত্র কি এইটা, এই যে বৃত্তাকার পোর্শন আছে তার জন্য তো একটা চুম্বক ক্ষেত্র পাবো। তো সেই চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? দেখো তারটা এই দিকে আসছিল, এসে এইভাবে পেঁচ খেয়ে আবার ওই দিকে চলে গেল। তো এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে বলো তো? এই দিকে হবে। ঠিক আছে, এই দিকে হবে হচ্ছে আই। তো এইখানে একটা বৃত্তাকার তারের জন্য কিন্তু আই যেই দিকে আছে সেই দিক বরাবর আমি আমার আঙ্গুলগুলো রাখলে আমি দেখতে পাবো যে এই দিক দিয়ে আমার আঙ্গুলগুলো ভেতরে ঢুকছে আর এই পাশ দিয়ে বাইরে বের হচ্ছে। তো সেক্ষেত্রে এই দিকে কী হবে? ভেতরে ঢুকছে, তার মানে ক্রস, বাইরে বের হচ্ছে মানে ডট। আর আরও একটা প্রসিডিউর আছে, সেটা হচ্ছে যে যেই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে আমার আঙ্গুলগুলো সেই দিক বরাবর রাখার চেষ্টা করবে। দেখো তো তড়িৎ প্রবাহ কীভাবে হচ্ছে, এইভাবে না? তো এইভাবে আমার আঙ্গুলগুলো রাখবো। তো বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে নির্দেশ করছে? ভেতরের দিকে, অর্থাৎ কেন্দ্রের দিক হবে হচ্ছে ভেতরের দিকে। ওকে, এখন দেখো যে যদি তড়িৎ প্রবাহটা এই দিকে হতো তাহলে কি আমার আঙ্গুলগুলো এই দিকে রাখবো, তাহলে আমার বৃদ্ধাঙ্গুল কোন দিকে নির্দেশ করছে? বাইরের দিকে, অর্থাৎ এখানে ডট। এইভাবে আমরা বৃত্তাকার কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্রের দিকটা নির্ণয় করতে পারি। ওকে, তো দেখো যে এইখানে যে বৃত্তাকার কুণ্ডলী আছে তার জন্য চৌম্বক ক্ষেত্রের মান আমি ধরলাম হচ্ছে B2। ওকে, তো B2 এর মান যদি আমি নির্ণয় করতে চাই, তো আমি কি জানি বৃত্তাকার কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে μ0I/2IR, μ0I/2IR। তো এখন μ0 বলতে 4π × 10⁻⁷, I বলতে হচ্ছে 7 ডিভাইডেড বাই 2, আর আর এর মান হচ্ছে 0.1। তো এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো হচ্ছে 4.39 × 10⁻⁷, 10⁻⁵, 4 × 10⁻⁵ টেসলা। তাহলে দেখো যে দুইটা চুম্বক ক্ষেত্রের দিকে কোন দিকে পাওয়া গেল? ক্রস। এইটার দিক কোন দিকে ছিল? ক্রস, মানে ভেতরে। এটার দিকে হচ্ছে ক্রস, অর্থাৎ বোর্ডের ভেতরের দিকে। তো আমি এখানে যদি মোট চুম্বক ক্ষেত্র বের করতে চাই তাহলে মোট বি ইকুয়াল টু কী হবে? B1 + B2, অর্থাৎ এই দুইটার যোগফল। তো এই দুইটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 5.79 × 10⁻⁵, 5.79 × 10⁻⁵ টেসলা। ওকে, তো এই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে মোট চৌম্বক ক্ষেত্রের মান। তো এইখানে যদি একটা আলাদাভাবে বৃত্তাকার কুণ্ডলী দেওয়া থাকতো, যে বৃত্তাকার কুণ্ডলী মনে করো এই দিক বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হতো? এইভাবেই হতো। তাহলে কি? বাইরের দিকে। তো এইখানে ক্রস, ওইখানে পাওয়া যেত ডট, ক্রস মাইনাস ডট। ক্রসের মান যদি বড় হয় তাহলে মোট চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে ক্রসের দিকে, যদি ডটের মান বড় হয় তাহলে মোট চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে ডটের দিকে। ওকে, তো এইভাবে আমরা বিভিন্ন জায়গাতে চৌম্বক ক্ষেত্রের মান। এই অঙ্কটা কিন্তু তোমার সহজ ছিল, বইয়ে যে সূত্রটা দেওয়া আছে, যেই দুইটা সূত্র দেওয়া আছে, ওই দুইটা সূত্র ডিরেক্ট ইউজ করে আমি অঙ্কটা করে ফেলতে পারবো। এখন যদি আর একটু হালকা কমপ্লেক্সের ভিতরে যাই তাহলে কি হতে পারে? হালকা কমপ্লেক্স বলতে তেমন কিছুই না, শুধুমাত্র তোমাকে জেনারেলাইজ যে ফর্মুলাটা আছে সেইটা ইউজ করা লাগবে। দেখো যে আমাদের এই জায়গাতে তারটা ছিল বৃত্তাকার অথবা অসীম দৈর্ঘ্যের তার। তো মনে করো যে আমি একটা বর্গাকার তার দিলাম। ওকে, তো একটা বর্গাকার তার দিয়ে আমরা অঙ্ক করব। দেখো যে অঙ্কটা হচ্ছে এইরকম, যে এইখানে একটা বর্গাকার তার আছে। ওকে, বর্গাকার তার। তো তারটা আমি মনে করো যে এই দিক দিয়ে একটা তার নিয়ে আসছি, এইভাবে নিয়ে আসছি, এইভাবে ভিতরে ঢুকিয়ে দিলাম। তারটা এদিকে গেল, এইদিকে গেল, এইদিকে আসলো, এইদিকে আসলো, আসার পরে এই দিক দিয়ে আবার বের হয়ে চলে গেল। ঠিক আছে, এইরকম একটা তার আমি বৃত্তাকার তার তৈরি করলাম। আসলে এতটুকু দেওয়ার দরকার ছিল না, তো এখানে যে বৃত্তাকার তার তৈরি করা সম্ভব সেটা তোমাকে আমি দেখানোর জন্য জিনিসটা দিলাম। তো আচ্ছা থাকে এটা। তো এখন এই যে বৃত্তাকার তারটা দেখতে পাচ্ছ, এইখানে আমি বললাম যে এই যে দৈর্ঘ্য, একটা বাহুর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে 40 সেন্টিমিটার। এই যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হচ্ছে
40 সেন্টিমিটার, ঠিক আছে, এটাকে মনে করে বলছি হচ্ছে এল। তারপরে এই তারের ভেতর দিয়ে যে চুম্বক যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, যে আইটা প্রবাহিত হচ্ছে, সেই আয়ের মান হচ্ছে দিচ্ছি হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ওকে, 10 অ্যাম্পিয়ার। এখন আমি বলছি যে এই যে বর্গাকার যে তারটা আছে, এই বর্গাকার তারে একেবারে কেন্দ্রে মাঝখানে পয়েন্ট দিলাম পি। এখন প্রশ্ন হচ্ছে যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, পি বিন্দুতে বি এর মান, এইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এইখানে কিন্তু আমরা আর অসীম দৈর্ঘ্যের ওই সূত্রটা ইউজ করতে পারবো না। এখানে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে জেনারেলাইজ ফর্মুলা। জেনারেলাইজ ফর্মুলাটা কী ছিল, যে বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই এ, এখানে কী ছিল বলো তো, কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তো এই তারটার আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে এ বি সি ডি। ওকে, তো আমি মনে করো যে এ বি অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করছি। এ বি এর জন্য চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। তো এ বি এর জন্য যদি চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে যাই, সেই ক্ষেত্রে দেখো কি হবে, যে এইটা হচ্ছে আমার প্রথম বিন্দু, এটা হচ্ছে আমার শেষ বিন্দু। তো এইখানে আমি যদি রেখাটা আঁকাতাম, তাহলে ডিএল আর আর এর দিকে একক ভেক্টর, এই দুইটা যে কনসেপ্টটা ছিল যে এই দিক এবং এই দিক, তাহলে মধ্যবর্তী কোনটা হচ্ছে বলো তো, এইটা। এই কোণটা কত, এটাকে আমি প্রথমে কি বলেছি, একটা বর্গ বলেছি। আর একটা বর্গের যে কেন্দ্র আছে, সেই কেন্দ্র থেকে যদি আমি এখানে একটা আঁকাই, তো সেক্ষেত্রে এটা যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না, বর্গের যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলকে দুইটা ভাগে ভাগ করে, সম্পূর্ণ দুই ভাগে ভাগ করে। অর্থাৎ এটা কি হবে বলো তো, 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 45 ডিগ্রি, বা আমরা যেটাকে বলি π/4। আর এই অ্যাঙ্গেলটা, এইখানে গিয়ে অ্যাঙ্গেল যেটা, সেটা কত হবে, সেটাকে আমি ভেতরেরটা নিব, সেটা নিব না। কারণ আমাদের সূত্র অনুযায়ী কী ছিল, ডিএল ক্রস আর, অর্থাৎ পজিটিভ চার্জের বেগের দিক। আর একেবারে তোমার হচ্ছে যে বিন্দুতে নির্ণয় করছি, সেই বিন্দু থেকে যে বিন্দুতে নির্ণয় করছি, সেই বিন্দুর দিক বরাবর একটা একক ভেক্টর। তো সেই একক ভেক্টরটা এই দিকে, ডিএল বলতে কোন দিকে, এই দিকে। তো মধ্যবর্তী কোনটা, এইটা। তো এই কোণটা তো 90 ডিগ্রি, আর এই যে ছোট কোণটা, এটা কত, π/4। তো π/2 প্লাস π/4 মানে কত বলো তো, 3π/4। ওকে, তো এই জায়গাতে আমাদের এই যে জেনারেলাইজ যে ফর্মুলা ছিল না, এই ফর্মুলাটাই আমরা ইউজ করব। তো সেইখানে আমরা মনে করো বললাম হচ্ছে b1 ইকুয়াল টু কত পাবো বলো তো, মিউ নট আই বাই 4 পাই এ, এখানে কস থিটা 1 বলতে কি, এই অ্যাঙ্গেলটা, প্রথম অ্যাঙ্গেলটা কত, π/4, cos π/4 মাইনাস cos 3π/4। ওকে, এইটা দিয়ে আমি অঙ্কটা করে ফেলতে পারবো। এখানে আই এর মান আমার জানা আছে, এ এর মান জানা আছে। তো এখানে মানগুলো যদি আমি বসাই, তাহলে কত পাবো বলো তো, 4 পাই ইন্টু 10⁻⁷। আই এর মানটা কত, আই এর মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। আর নিচে আছে হচ্ছে 4 পাই ইন্টু এ এর মান কত, এ এর মান বলতে এই বিন্দু থেকে এই যে রেখা আছে তার লম্ব দূরত্ব। এখন দেখো, এটা যদি সেন্টিমিটার হয়, তাহলে এটা 40 সেন্টিমিটার, এটা 40 সেন্টিমিটার, এটা 40 সেন্টিমিটার। তো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কত দূরে আছে বলো তো, এই 40 সেন্টিমিটারের অর্ধেকে আছে। অর্থাৎ এই যে দূরত্বটা, সেই দূরত্বটা 20 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এটা যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে এখানে কত দিব বলো তো, 0.2। ওকে, এখন দেখো cos π/4 এর মান কত, 1/√2, 1/√2 মাইনাস cos 3π/4 এর মান কত, -√2, -1/√2। তার মানে মাইনাস মাইনাসে প্লাস 1/√2। তো এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে বি এর যে মানটা পাবো সেটা হচ্ছে 7.07 ইন্টু 10⁻⁶, 7.07 ইন্টু 10⁻⁶, এত টেসলা। এখন দেখো, এইখানে এই তারটা এই দিক বরাবর যাচ্ছে, তার জন্য ডি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রটা উৎপন্ন হবে, সেই চুম্বক ক্ষেত্রের দিক কোন দিক হবে? তুমি কি করবে, যেই দিকে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেই দিক বরাবর আমি আমার আঙ্গুলগুলো রাখবো, মানে আঙ্গুল বলতে বৃদ্ধাঙ্গুলটা রাখবো। রাখলে বাকি আঙ্গুলগুলো কি নির্দেশ করছে, এই যে বর্গের যে কেন্দ্র আছে, সেই কেন্দ্রের দিকটা, অর্থাৎ এই দিকে আমার আঙ্গুলগুলো ভেতরে ঢুকছে। অর্থাৎ এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে বলো তো, ক্রস, অর্থাৎ এই বোর্ডের সারফেস থেকে ভেতরের দিকে। আবার দেখো, বিসি অংশের জন্য যেইটা, সেটাও কি হচ্ছে ভেতরের দিকে। সিডি অংশের জন্য যেটা, সেটাতেও কি হচ্ছে, শুধুমাত্র ডান হাত। ওকে, সেটার জন্য দেখতে পাচ্ছি ভেতরের দিকে। এডি অংশের জন্য যেটা পাচ্ছি, সেটাও কি ভেতরের দিকে। অর্থাৎ প্রত্যেকটা অংশের জন্যই ভেতরের দিকে। অর্থাৎ এ বি অংশের জন্য, বিসি অংশের জন্য, সিডি অংশের জন্য এবং এডি অংশের জন্য
আসলে যে চৌম্বক ক্ষেত্রগুলো পাওয়া যাবে সবগুলো আমাকে যোগ করতে হবে। ওকে, তো সবগুলো যোগ করতে হবে, আর সবগুলোর মানই কত বলো তো? এইটার আসলে সমান, B1 যেটা পেয়েছি সেটা সমান, অর্থাৎ মোট চৌম্বক ক্ষেত্র বি যেটা সেটা হবে আসলে 4B1। আচ্ছা, এখানে মানের শেষে আমরা আসলে দিক নির্দেশটা এভাবে করে দিই, ঠিক আছে, যে ক্রস অর্থাৎ নিচের দিকে। তো 4B1, তো এই যে মানটা আমরা পেয়েছি সেটাকে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? 2.82 × 10⁻⁵। এখানে পাবো হচ্ছে 2.82 × 10⁻⁵ টেসলা। ওকে, অর্থাৎ এইরকম বর্গাকার তার যদি থাকতো তার জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র এইরকম হতো। তো এটা কিন্তু খুব একটা কঠিন কোশ্চিন না, এইচএসসি পরীক্ষায় এরকম কোশ্চিন আসতেই পারে, খুবই স্বাভাবিক। ঠিক আছে, তো আমাদেরকে যেটা করতে হবে, জেনারেলাইজ ফর্মুলাটা হালকা একটু মনে রাখতে হবে। ওকে, আর এই যে ভিউটা, যেই তোমার রিয়েলাইজেশনটা আছে, তোমার যে ফিলিংসটা আছে যে এইখানে একটা তার, তুমি আবার আমি জিনিসটা বারবার বলছি আর একবার বলছি, একটা তার চিন্তা করো, একটা তারের ভিতর দিয়ে কি হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে। সেই তড়িৎ প্রবাহের জন্য তারের আশেপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এইটা আবিষ্কারের পরে আমরা দেখলাম যে আসলে চুম্বক এবং যে তড়িৎ আছে এরা একে ছাড়া থাকতে পারে। যে জায়গাতে চুম্বক থাকবে সেখানে তড়িৎও থাকবে, যেখানে তড়িৎ থাকবে সেখানে চুম্বকও থাকবে। ওকে, তো এখানে তড়িৎ প্রবাহের কারণে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই তৈরি চুম্বক ক্ষেত্রের মানটা আমি এখানে নির্ণয় করছি। আমি যেটা বলতে পারি যে একটা তারের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তার আশেপাশে একটা অদৃশ্য স্রোতের সৃষ্টি হয়। যে অদৃশ্য স্রোতটা আছে সেই স্রোতটা কতটা শক্তি সম্পূর্ণ সেইটা নির্দেশ করছি। ওই স্রোতটা যে কোনো একটা ঘূর্ণির কথা চিন্তা করো, ঠিক আছে, সমুদ্রের ভিতরে মনে করো একটা ঘূর্ণি হচ্ছে, পানির ভিতরে মনে করো ভিতরে একটা ফাঁকা জায়গা ছিল, তো ঘুরতে ঘুরতে পানিটা তো নিচে নেমে যায়। তো যে ঘূর্ণির সৃষ্টি হচ্ছে সেখানে স্রোতের বেগটা সবচেয়ে বেশি কোন জায়গায় থাকে? একেবারে ঘূর্ণির কেন্দ্রের কাছাকাছি, যত দূরে যাও স্রোতটা তত কমতে থাকে। এখানে সূত্র অনুযায়ী দেখো 4πa, তো এখানে একটা দেখা যাচ্ছে আমি চলক বলতে পারি যে তার থেকে যতটা দূরে আমি যাচ্ছি, তো এখানে যখন আমি কম দূরে থাকবো এর সাথে বিয়ের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এর মান যখন কম, স্রোতটা খুব বেশি, স্রোতের বেগ অনেক বেশি, এর মান যত বাড়াচ্ছি স্রোতের বেগটা কমে যাচ্ছে, অর্থাৎ তোমাকে যেটা বললাম অদৃশ্য স্রোতের মতো। ওকে, এখন আমরা আরও একটা অঙ্ক দেখি। এই অঙ্কটাই মনে করো যে আশা করি তোমরা যদি ক্লিয়ার বুঝতে পারো অঙ্কটা, তাহলে বলতে পারবো যে আসলে জিনিসটা আমরা ভালো মতো বুঝেছি। ওকে, দেখো, আচ্ছা, দেখার জন্য কি করতে হবে? আমাদের চোখের সামনে যেটা আছে সেটাকে মিশাতে হবে। তো এটা মনে করো যে মিশানো হলো। ধীরে ধীরে কিন্তু আমরা আসলে আমাদের চিন্তা ভাবনাকে ডেভেলপ করছি, ঠিক আছে, আমাদের চিন্তা শক্তিটাকে আর একটা নতুন মাত্রায় নিয়ে যাচ্ছি। এইগুলা তোমাদের বেশ ভালো কাজে লাগবে। এইবার দেখো যে আমি এইখানে, আচ্ছা, আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে ওই যে বর্গাকার তারের জন্য এখানে যে দুইটা দিয়েছিলাম না, ওইটা কি কেন্দ্র বরাবর আসছিল? যদি কেন্দ্র বরাবর আসে তো সেই ক্ষেত্রেও কি ডিএল ক্রস আর, ডিএল এর দিক আর আর এর দিক একই দিক বরাবর, অর্থাৎ ক্রস গুণফল 0। অর্থাৎ এই দুইটা তারের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান আসলে আমি পাবো না, কোনো মানই পাবো না। ঠিক আছে, তো এইরকম মনে করো যে এখন তোমাকে আমি এইরকম একটা প্রবলেম দিলাম। এদিক থেকে একটা তার নিয়ে আসছি, তারটা এসে এইখানে একটা অর্ধবৃত্তের সৃষ্টি করলো। তো এখানে আমার ড্রয়িংটা খুব একটা বেশি ভালো হয় না, ভালো করার চেষ্টা করি। যে এখানে মনে করো একটা অর্ধবৃত্তের সৃষ্টি করলো, করার পরে এই তারটা এইভাবে কিছুটা নিচে আসলো, আসার পরে এইভাবে সোজা কিছুটা এইদিকে আসলো, আসার পরে আবার সোজা উপরের দিকে উঠে গেল, যাওয়ার পরে এই তারটা এই দিকে চলে গেল। এখন আমাকে বলছে যে এই যে অর্ধবৃত্তটা আছে, এই অর্ধবৃত্তর কেন্দ্র কোনটা? এইটা। এইখান থেকে তারটা সোজা, এখান থেকে তারটা সোজা, এখান থেকে তারটা সোজা, আর এই অংশটা হচ্ছে আমার অর্ধবৃত্তাকার। তো এই তারের ভেতর দিয়ে মনে করো তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িতের মানটা দিলাম হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এই দিক বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানে দিয়ে দিই, এই জায়গাতে দিলাম তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িতের মান I = 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর এইখানে যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে এই দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার 20 সেন্টিমিটার, অর্থাৎ এই দৈর্ঘ্যটা 20 সেন্টিমিটার। তারপরে এই যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এতটুকু 20 সেন্টিমিটার, এতটুকু 10 সেন্টিমিটার। তো এখন বুঝতেই পারছো যে 20 সেন্টিমিটার হয়, তাহলে এই বৃত্তের যে ব্যাসটা ছিল সেটা কত? 20 সেন্টিমিটার, অর্থাৎ এটা ব্যাসার্ধটা কত হবে?
আসলে বলা লাগে না, তারপরে বলে দিচ্ছে ব্যাসার্ধটা আসলে আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ওকে, তো এই যে তারটা আছে, এই তারের জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা আসলে কঠিন তেমন কিছুই না। এই জায়গাতে আমি মনে করো যে পরিসংখ্যানগুলোর নাম দিয়ে দিই অঙ্কের সুবিধার জন্য, যে এখানে দিলাম হচ্ছে এ, বি, সি, এখানে দিলাম ডি, এটা হচ্ছে ই। ঠিক আছে, তো এখন প্রথম কাজ হচ্ছে আমরা যে কোনো দিক থেকে শুরু করতে পারি। মনে করো যে এ বি সি যেটা আছে এই পোর্শনের জন্য বি এর মানটা নির্ণয় করতে চাচ্ছি। তো এ বি সি অংশে, তো এইখানে হালকা করে এটা ছোট করে দিই। এই দৈর্ঘ্যটা আসলে 20 সেন্টিমিটার, এই দৈর্ঘ্যটা 20 সেন্টিমিটার। এখন এই অংশের জন্য এবিসি এর জন্য যদি চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে যাই, তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে বৃত্তাকার যে কোনো একটা অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে μ0I/4πa। তার সাথে কে থাকে বলো তো? এ বলতে আসলে আর আমরা যেটাকে বলি, এখানে আর বলতে পারি, এ বলতে পারি, জাস্ট হচ্ছে কেন্দ্র থেকে মানে ব্যাসার্ধটা আর কি। এটাকে মনে করো আমরা এই জায়গাতে আর বললাম। আর এর সাথে কে গুণ থাকে বলো তো? যেই কোণটা এই অর্ধবৃত্তের রাস্তা বা যতটুকু বৃত্তাকার অংশ আছে সেটা যতটুকু কোণ অতিক্রম করে, তো এইটা থিটা পরিমাণ কোণ অতিক্রম করেছে, তো সেই থিটার মানটা কত? সেই থিটার মানটা আসলে 180 ডিগ্রি, অর্থাৎ পাই। এই যে দেখো এইখান থেকে এই পর্যন্ত, তো এই থিটার মান কত? 180 ডিগ্রি না? তো এখানে আমি কি বলতে পারি যে বি ইজ ইকুয়ালস টু, এখানে বলি μ0 মানে হচ্ছে 4π × 10⁻⁷ ইন্টু আই এর মান কত? আই এর মান দিয়েছি হচ্ছে 10 অ্যাম্পিয়ার। 4π ইন্টু এই আর এর মান কত? আর এর মান দিয়েছি হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.1। এখানে 10 অ্যাম্পিয়ার ছিল, আর হচ্ছে পাই যেটা থিটার মান যেটা আছে মানটা হচ্ছে পাই। ওকে, তো এইখানে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র যেটা, সেটার মান আমি কত পাবো বলো তো? 4/4 কাটা যাবে, ফাইনালি পাই মানে 3.1416 ইন্টু 10⁻⁻5 পাবো। ঠিক আছে, 3.1416 ইন্টু 10⁻⁻5 টেসলা, এতটুকু পাওয়া যাবে। তো এই চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে? দেখো যে এই যে তড়িৎটা এই দিকে আসছে, তার মানে সে এই দিক থেকে আসছিল, অর্থাৎ এই দিক থেকে আসছিল, তার মানে তড়িৎ প্রবাহের দিকটা এই দিকে। তো ওই দিকে যদি আমি বৃদ্ধাঙ্গুল রাখি, তাহলে এই দিক বরাবর কি আমার আঙ্গুলগুলো ভেতরে ঢুকছে, অর্থাৎ এই জায়গাতে তড়িৎ চৌম্বক ক্ষেত্রের যে দিকটা সেটা হচ্ছে ক্রস, অর্থাৎ এই বোর্ডের সারফেসের থেকে লম্ব, তবে ভেতরের দিকে। ওকে, তো এটা হতে পারি, এবং এই এবং সিডি যেটা আছে এটা কিন্তু দুইটা একই রকম। তো এটাকে যদি আমি B1 বলতাম, এখানে যদি এটাকে মনে করো যে বি এই অংশের জন্য B2, AE ও CD এর জন্য মনে করো বললাম হচ্ছে B2 ইকুয়াল টু হচ্ছে B3। মানে এই অংশ এবং এই অংশের জন্য যে চৌম্বক ক্ষেত্র দুইটা হচ্ছে সমান। সমান মানটা কত? সমান মানটা হচ্ছে, দেখো যে এই জায়গাতে তড়িৎটা কি এইদিকে যাচ্ছিল, তো আমি এইখানে একটা কোণ আর এইখানে একটা কোণ পাবো। তো এইখানে এই আর এর সাথে এটার কোণ কত? এটা দেখো, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এটা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 10 সেন্টিমিটার, যেহেতু মাঝখানে আছে, তো 10 অর্থাৎ লম্বার ভূমিমান সমান। তো এই কোণটা কত? 45 ডিগ্রি বা π/4, অর্থাৎ এই θ1 এর মান আসলে π/4। আর এই যে θ2 যেটা আছে এখানে কি এই দিক বরাবর আছে হচ্ছে আমার তোমার হচ্ছে ডিএল এর দিক, এদিকে হচ্ছে আর এর দিক, অর্থাৎ কোণটা কত? 90 ডিগ্রি। অর্থাৎ এইখানে আমার ওই সূত্রটা ইউজ করব, μ0I/4πa, তার সাথে থাকবে হচ্ছে cos, এখানে আছে হচ্ছে π/4 মাইনাস cos π/2, অর্থাৎ 45 আর 90 ডিগ্রি। তো এখানে আমি যদি করি, তাহলে μ0 এর মান হচ্ছে 4π × 10⁻⁷, আর আই এর মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর এখানে আছে হচ্ছে 4π × এ বলতে কি এই তার থেকে এই দূরত্বটা কত? 10 সেন্টিমিটার, অর্থাৎ 0.1। আর এই জায়গাতে আমি কত পাবো? যে cos π/4। এটা যদি ক্যালকুলেট করি, তাহলে B2 এর যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে 7.07 × 10⁻⁶, 7.07 × 10⁻⁶ টেসলা। ওকে, আর লাস্টে হচ্ছে যে ইডি অংশ যেটা আছে, ইডি অংশের জন্য B3 যেটা, B3 এর মান যখন নির্ণয় করব, তখন কি আবার ওই সূত্র ইউজ করব। তো এইটার জন্য আবার কী হতো? দেখো তো এই দিক বরাবর আসছে, তো প্রথমে এইখানে এই কোণটা কত? এই আর এর সাথে এই কোণটা কত? π/4। এই জায়গাতে যখন যাব, তখন এই দিকের সাথে এই দিকের 3π/4। তো এখানে আবার ওই সূত্রই হবে যে μ0I/4πa, এই জায়গাতে cos π/4 থেকে cos 3π/4 পর্যন্ত।
এইটা যদি আই এর মান জানি, এ এর মান জানি, থিটার মানগুলো দিয়ে দিলাম, সবগুলো যদি ক্যালকুলেট করি তাহলে পাবো হচ্ছে 1.41 ইন্টু 10⁻5, 1.41 ইন্টু 10⁻5। দেখো এই যে মানগুলো পাওয়া গেল, এই তারের জন্য কি এই দিকে যাচ্ছে, অর্থাৎ এই বিন্দুতে তড়িৎ চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, ভিতরের দিকে, এখানেও ভেতরের দিকে, এই তারের জন্য ভেতরের দিকে, অর্থাৎ সবগুলাই হচ্ছে ক্রস। তো এইটা ছিল হচ্ছে আমাদের ক্রস, এই জায়গাতে পাওয়া গেল কি ক্রস, এই জায়গাতে পাওয়া গেল ক্রস। তো এখন যদি আমি মোট বি এর মানটা নির্ণয় করতে যাই, তো এখানে মনে করো যে কোন জায়গায় করি, মনে করো যে এই জায়গাতে ক্ষেত্র, মোট চৌম্বক ক্ষেত্র বি, সেই বি এর মান ইকুয়াল টু কি হবে বলো তো, B1 প্লাস B2 কত, আচ্ছা এখানে B3 না, এটা হচ্ছে B4 দিই, ঠিক আছে। তো B1 এর সাথে দেখো B2, এইটা এবং এইটা দুইটা সমান ছিল, অর্থাৎ 2B2 বলতে পারি, 2B2 প্লাস লাস্টে যে এইটা B4 মানগুলো যদি আমি যোগ করি তাহলে ফাইনাল যেই মানটা পাবো সেটা হচ্ছে 5.97 ইন্টু 10⁻, হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র মান দিক। তো এখন তোমরা হচ্ছে এই ক্লাসটা শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে দেখা যাচ্ছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে। ক্লাস সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেই প্রশ্নটা তোমরা কমেন্টে জানাতে পারো। আমরা পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসে তোমাদের সব প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিব, এবং আমরা নতুন আরও অনেক টপিকস আছে, যেমন মনে করো যে এইখানে আমরা কি দেখলাম যে একটা বৃত্তাকার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের দরুন চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তো এখন যে কোনো একটা পদার্থ মনে করো যে একটা চুম্বক, সেখানে চুম্বক ক্ষেত্রটা আসলে কোথা থেকে আসে, ঠিক আছে। এই টাইপের বেশ কিছু জিনিস আমরা আলোচনা করব যে চুম্বক ক্ষেত্রের আসলে মূল যে জায়গাটা সেই জায়গাটা কোথায় আছে। আরও অনেক মজার জিনিস আছে, যেমন একটা চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে একটা গতিশীল চার্জ যখন যায় তখন সেই চার্জের উপর একটা ফোর্স ক্রিয়া করে, যেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং। তো এই অধ্যায়টা পুরাটাই একেবারে মজায় ভরপুর যদি তুমি ফিলিংসটা নিতে পারো এবং জিনিসগুলো ভালো মতো বুঝতে পারো। তো আমার তোমাদের কাছে অনুরোধ যেটা, সেটা হচ্ছে যে এই অধ্যায়টাকে বাদ দিবে না, এটা নেগলেক্ট করবে না। এই অধ্যায় থেকে তোমাদের প্রায় ফুল অ্যাকসেপ্ট কোশ্চেন হতে পারে, এবং কোশ্চেনটা এবার একটু দেখা যাচ্ছে আস্তে আস্তে কোশ্চেনের মানগুলো আস্তে আস্তে দেখছি আরও বেশি ভালো হচ্ছে। তো এখানে যেগুলো করালাম তো এই টাইপের কোশ্চেন হয়তো আসতে পারে। এই যে লাস্টের এইটা যেটা বলছিলাম যে এদিক থেকে তার আসলে এদিকে চলে গেল, চুম্বক ক্ষেত্রের মান 0, কারণ কি এটা কি এই যে বিন্দুতে নির্ণয় করছে সেই দিক বরাবর আসছে, অর্থাৎ আর এর দিক আর এই ডিএল এর দিক কি একই দিকে, পরস্পর সমান্তরাল মানে ক্রস গুণফল 0, অর্থাৎ ওই দুই অংশের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মানও হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আগামী দিন আবার আরও অনেক কিছু আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। ভিডিওটা শেয়ার করো।